আজকের পডকাস্টে আমাদের এমন একজন অতিথি এসেছেন যিনি একটা আনঅর্গানাইজড মার্কেটকে আজ অর্গানাইজড করে দিয়েছেন। যে ইন্ডাস্ট্রিটা লোকে বলতো যে পিগ ফার্ম আবার মানুষে করে নাকি, এটা তো করে হচ্ছে সাঁওতাল, আদিবাসী, সর্দার, এই ধরনের মানুষরা যারা তথাকথিত সভ্য সমাজে বাস করে না। মানুষের এরকম একটা ভ্রান্ত ধারণা বা এরকম একটা ধারণা রয়েছে আমাদের এই সমাজে। সেই ধারণাকেই বদলে দিয়েছেন দীপঙ্কর বাবু। নমস্কার দীপঙ্কর বাবু। নমস্কার। এই ইন্ডাস্ট্রিতে তারাই সাইন করতে পারবে যাদের পেটে এডুকেশন আছে, মানে লেম্যান হলে চলবে না? চলবে না। পিগ ফার্মিং করে আমি মার্সিডিজে ঘুরতে পারবো? আরামসে ঘুরতে পারবে। আর লাইভ স্টকে যদি কেউ মিলেনিয়ার বা বিলিয়নিয়ার হতে চাও তাহলে পিগ ফার্মিং করতে হবে। আমাদের কান্ট্রিতে প্রচুর জায়গায় লোক রয়েছে যারা খুব বড় বড় চাকরি করতো, সেই চাকরি ছেড়ে দিয়ে তারা পিগারি ফার্ম করছে। যে এই মুহূর্তে এমন একটা বিজনেসের নাম বলো যেই বিজনেস থেকে তুমি প্রায় 50% প্রফিট আর্ন করতে পারবে, এমন একটা নাম বলো। 25% আপ প্রফিট দেয়, সেটা একটা হাই ভ্যালু প্রফিটেবল মার্জিন বিজনেস। সেখানে 50% আপ বিজনেস দিচ্ছে। শুয়োরের মাংস খেলে ফিতাকৃমি হয়, এই একটা ধারণা আছে এবং সেই জায়গায় মানুষ অনেকেই বলে অ্যাভয়েড করতে এটাকে। আবার এই জায়গায় আপনি বলছেন যে মাংসের চাহিদা বাড়ছে, মাত্র 20% উৎপাদন হচ্ছে। তাহলে চাহিদা কোন জায়গায় বাড়ছে, কিভাবে বাড়ছে? এক তো ফার্স্ট হচ্ছে, এটা ঠিকই কথা যে প্রচুর এটাতে টেপওয়ার্ম আছে। পিগারি ফার্মে আসতে গেলে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা হচ্ছে এডুকেশন, 2 নম্বর হচ্ছে মানি, পয়সা। ওকে, এই দুটো প্যারালাল ওয়েতে যদি না থাকে তুমি সাকসেস। ইনভেস্টমেন্ট এন্ড মানে এডুকেশন, এই দুটো প্যারালাল থাকতে হবে। আচ্ছা, তো 2019 সালের আমি একটা কথা বলছি, $3.75 মিলিয়ন ইন্ডিয়া এক্সপোর্ট করেছে পিগ মিট। হ্যাঁ, তুমি সিম্পল ভাবো একটা জিনিস, ধরো ইউরোপের কাছে যা টেকনোলজি আছে, ও চায়নার কাছে যা টেকনোলজি আছে, ও যা ইচ্ছে করে দিতে পারে। একদম তাই। আর এই মুহূর্তে ওয়ার্ল্ডের লিডিং কান্ট্রি হচ্ছে চায়না, মানে ইয়েতে প্রোডাকশনে। ধরো চায়নার সব থেকে ছোট যদি কোনো একটা ফার্ম থাকে, আমাদের এখানে সব থেকে ছোট ফার্ম 4টে 5টা 10টা, তো চায়নার যে সব থেকে ছোট যে ফার্মটা সেটাতে মিনিমাম 1 লাখ অ্যানিমাল আছে। 1 লাখ অ্যানিমাল? 1 লাখ অ্যানিমাল আছে। তো আমি দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম। অ্যানিমাল শিফটিং হচ্ছে, ইউ ক্যান ইমাজিন, লিফটে করে। তার যে কনস্ট্রাকশন সেটা দেখলে তোমার মনে হবে কোনো আইটি হাব। মানে 1.5 বছরের মাথায় একটা পিগ ফার্ম 40 লাখ টাকার বিজনেস জেনারেট করতে পারে, সেল করতে পারে, শুধু বাচ্চা বিক্রি করে। শুধু বাচ্চা বিক্রি করে। কিভাবে ফিডে আমি আসলাম, মানে আমাদের যে ফিড মিলটা হলো, ওকে, 2023 থেকে 2024 পর্যন্ত 350 বাচ্চা আমার মারা গেছে। আচ্ছা, লসের অ্যামাউন্টটা কত? 60 লাখ টাকা, 70 লাখ টাকা। তারপরেও আমরা ও বছর মোস্ট প্রবাবলি আমরা 69 লাখ টাকা বা এরকম কিছু অ্যানিমাল বিক্রি করেছি। আচ্ছা, এই লসটা বাদ দিও? বাবা, শুধুমাত্র এটা নিমতলার একটা ফার্মে? নিমতলা। তো আচ্ছা, কিন্তু হাইয়েস্ট ক্যাপাসিটি কত আছে এখানে বাচ্চা দেওয়ার? আমার নিজের ফার্মের ক্ষেত্রে আমার যে পাঞ্জাবের যে ব্রিডগুলো রয়েছে, আমার বীরভূমের ফার্মে দিয়েছে হাইয়েস্ট বাচ্চা ফার্স্ট বার। আচ্ছা, 18টা বাচ্চা দিয়েছে। 18টা? তো আমার যে অভিজ্ঞতা হয়েছে সে ট্রেনিং করতে গিয়ে বস্তাতে দিয়েছে, তার নিচে কোনো তোষক বা কোনো ম্যাট্রেস কিছু ছিল না, ইভেন বালিশও দেয়নি। আমার ব্যাকপ্যাকটাকে আমি বালিশ হিসেবে ব্যবহার করেছি। ওখানে কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না, চায়ের ব্যবস্থাটাও ছিল না। লাঞ্চ হোক বা সন্ধ্যেতে স্ন্যাক্স বা রাতের ডিনার, আমাকে মোটামুটি 3-4 কিলোমিটার পায়ে হেঁটে হাইওয়েতে যেতে হতো। ওখান থেকে কোনো ভেহিকেলস নিয়ে 4-5 কিলোমিটার দূরে গিয়ে আমাকে খাবার জোগাড়। কারণ আমার ফার্মে যখন ওই ইমার্জেন্সিটা শুরু হলো, আমি একের পর এক বাচ্চা মরে গেল, মায়ের দুধ হচ্ছে না ঠিকঠাক করে। এই সময় কী করা উচিত? তাকে বারংবার ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই। এটা আমার খুব খারাপ লেগেছিল। একবার যদি আমি ফোনটা ধরে আমার ফার্মারকে যদি বলি, না ওর কোনো অসুবিধে নেই, এটা নর্মাল আছে, তুমি টেনশন করো না, ও 100% কনফিডেন্ট হয়ে যাবে। ঠিক ঠিক, যেটা আমি পাইনি সে সময়। এই মাংসের দোকানে ছাপানো ব্যাগ দেবে যাতে করে মাংস নিয়ে যাওয়া হবে, কেউ ক্যাশ মেমো দেবে, ঠিক আছে, বা বিল দেবে, এটা কেউ ভাবতে পারেনি। আমরা ওটা করেছিলাম এবং হোম ডেলিভারি ফ্রি। আমার নাম দীপঙ্কর সাহা, আমি ইন্দো হাইজেনিক এক্সপোর্ট LLPর কো-ওনার। এই মুহূর্তে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 3টে নিজের মানে ফার্ম রয়েছে, যেটার ওনার আমরাই। আর প্রচুর ফার্মার আমাদের রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ফার্মার রয়েছে, প্রায় 200 থেকে 250-র উপর ফার্মার রয়েছে যারা অলরেডি ফার্মিংটা করছে আমাদের কাছ থেকেই ট্রেনিং নিয়ে।
আচ্ছা, আর সঙ্গে স্টার ফিড, আপনারা অনেকেই শুনেছেন, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের অন্যতম একটা জনপ্রিয় ফিড, সেই স্টার ফিড, তারও আমি কো-ওনার। ওকে, বাহ। তথাকথিত শুয়োর পালন বা পিগ ফার্মিংকে একটা ইন্ডাস্ট্রি লেভেলে আপনারা নিয়ে চলে গেছেন। একদম। জার্নিটা তো এতটা সহজ না। না, সহজ না। বাড়িও সাপোর্ট করেনি, ফ্যামিলি বন্ধু বান্ধবও সাপোর্ট করেনি, এবং নিজের সঙ্গে স্ট্রাগল করে আজকে এই জায়গায় আসতে হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হচ্ছে, এখনো অবধি তাই চলছে আমাদের সমাজে। যেহেতু একটা মিথ রয়েছে শুয়োর সম্পর্কে, একটু আগেই তুমি বললে যেটা, যে মূলত এক সভ্য সমাজের থেকে যারা একটু দূরে রয়েছে তারাই মূলত ইন্ডাস্ট্রির দিকে এগোচ্ছে, মানে বা করতো কাজটা। কিন্তু ঘটনা তা নয়, এটা পুরোপুরি উল্টো। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে তারাই সাইন করতে পারবে যাদের পেটে এডুকেশন আছে। একদম পাতি বাংলায় যদি বলি, মানে লেম্যান হলে চলবে না, চলবে না। তুমি এটাকে মানে যে ভিশন নিয়ে আমরা করতে চাইছি বা যেটা টার্গেট করছি সেটাকে অ্যাচিভ করাটা মুশকিল হয়ে যাবে যদি এডুকেশন না থাকে। আচ্ছা, আমরা তো জানতাম যে মানুষের মধ্যে এই ধারণাটা সবার আছে, বা যারা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অবগত নয় তারাই বলবে শুয়োর কচু খায়, তার সঙ্গে নোংরা আবর্জনা দিয়ে পালন করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাকে কিভাবে আমি একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে যাবো, এটা কি সম্ভব? এবং আমার বাড়ি থেকে কেন সাপোর্ট করবে আমাকে করার জন্য? এক তো যদি পরিষ্কার আমি বুঝি, যদি ফাইন্যান্সিয়ালি ব্যাপারটাকে যদি আমি এর সঙ্গে অ্যাটাচ করি, যদি আমার এখান থেকে পয়সা আসে এবং যে টাকা দিয়ে আমি একটা মানে যথেষ্ট ভালো লাইফস্টাইল লিড করতে পারি, তাহলে আমার বাড়ির লোক কেন সাপোর্ট করবে না? মানে আমি পিগ পালন করে, পিগ ফার্মিং করে আমি মার্সিডিজে ঘুরতে পারবো? আরামসে ঘুরতে পারবে। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম, আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আছে এই কথাটা। তো প্রথম আমি ভিডিওতে বলেছিলাম, যদি লাইভ স্টকে যদি কেউ মিলেনিয়ার বা বিলেনিয়ার হতে চাও তাহলে পিগ ফার্মিং করতে হবে। এবং তখন আমার এই ব্যবসার এক্সপিরিয়েন্স ছিল খুব বেশি হলে 2 বছর 2.5 বছরের এক্সপিরিয়েন্স ছিল, তখন আমি এটা বুঝেছিলাম। ওকে, আপনাকে পিগ ফার্মে কি ক্লিক করেছিল যে আপনার এই ইন্ডাস্ট্রির প্রতি এত ইন্টারেস্ট তৈরি হলো, যেখানে আপনি একজন স্কুল টিচার? এক তো মানে ব্যবসা করার একটা প্ল্যান ছিল মূলত দাদার জন্য। দাদার মাথায়, দাদার নাম তুমি জানো, সেটা আমি বলতেও পারছি না অন ক্যামেরাতে, মানে দাদার সার্ভিসের জন্য। দাদাই অ্যাকচুয়ালি সবকিছুতে ঠেলে আমাদেরকে। ওকে, দাদা একা একা কোনো কিছুই করে না। তো আমি ওর মানে সেনাপতি আর কি। তো আমাকে বললো এরকম একটা ব্যবসা করতে হবে, এটার ফিউচার খুব ভালো, এমন একটা ব্যবসা আমরা দাঁড় করাতে চাইছি যেটা আমাদের পরবর্তী জেনারেশনের পর জেনারেশন যারা ওটা ভাঙিয়ে খেতে পারবে। এই কথাটা আমার খুব লেগেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। এবং একজন হায়ার এডুকেটেড মানুষ সে বিগ ইন্ডাস্ট্রিকে হাইলাইট করে আপনাকে বলছে যে ইন্ডাস্ট্রিতে আসো এবং তুমি ব্যবসা শুরু করো, এটা একটা জায়গায় পৌঁছতে পারবে। এবং এর প্রচুর আমার কাছে উদাহরণ আছে। আমি যদি বলি, আমাদের স্টেটের বহু জায়গায় আছে, আমাদের স্টেট, আমাদের কান্ট্রিতে প্রচুর জায়গায় লোক রয়েছে যারা খুব বড় বড় চাকরি করতো। আচ্ছা, সেই চাকরি ছেড়ে দিয়ে তারা মানে গভর্নমেন্টের চাকরি করতো, কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের, কেউ সেখানকার স্টেট গভর্নমেন্টের চাকরি করতো। সেই চাকরি ছেড়ে দিয়ে তারা পিগারি ফার্ম করছে। এটা মানে জোক নয়, এটা সিনারিও আজকের ডেটের। আমি একটা সিম্পল বলি, ধরো তুমি দীর্ঘদিন ধরে তুমি এই সেক্টরে কাজ করছো, একদম প্রায় 7 বছর হতে চললো। আর তাছাড়া তুমি ব্যবসা সম্পর্কে কম বেশি তোমার কাছে প্রচুর যোগাযোগ আসে, কারোর কিছু প্রমোট করার হলে বা আলোচনা, একদম যে এই মুহূর্তে এমন একটা বিজনেসের নাম বলো যেই বিজনেস থেকে তুমি প্রায় 50% প্রফিট আর্ন করতে পারবে, এমন একটা নাম বলো। 50% কোথায়? একটা ব্যবসাকে আমরা ধরি যদি সেটা 25% আপ প্রফিট দেয়, সেটা একটা হাই ভ্যালু প্রফিটেবল মার্জিন বিজনেস। সেখানে 50% আপ বিজনেস দিচ্ছে। অ্যাকচুয়ালি নর্মালি যদি স্ট্যাটিক্স খোঁজা হয় তাহলে দেখা যাচ্ছে পিগারি ইন্ডাস্ট্রিতে 40% একদম এটা তোমার কাছে কেউ কাটতে পারবে না, এই 40% প্রফিটটা। এই বাকি যে 10% মানে 50-তে আমার অ্যাচিভ করতে গেলে 10% ডিপেন্ডস করছে তোমার ম্যানেজমেন্ট কেমন, তুমি কতটা এডুকেটেড হতে পেরেছো এই সেক্টরের সঙ্গে। মানে এই সেক্টরে আসলেই 40% প্রফিট যে কেউ বের করতে পারবে, একদম। কিন্তু ওটা 10% বাড়াতে গেলে তখন প্রয়োজন এডুকেশনের। একদম। আচ্ছা, কারণ ম্যানেজমেন্টটা টিকবে তোমার এডুকেশনের উপরে। আচ্ছা, মানুষের পিক সেক্টর নিয়ে কোনো ধারণা নেই না। যদি বলি আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণা নেই, কারণ এই সেক্টরের সঙ্গে ডাইরেক্ট আমি কানেক্টেড নই, বহুদিন ধরে আপনি কানেক্টেড রয়েছেন। এই সেক্টরের ভলিউম কতটা, এবং এই সেক্টর বিগত 5 ইয়ার্সের এবং আপকামিং 5 ইয়ার্সের যদি একটা স্ট্যাটিস্টিক্স হিসাব আমি চাই, যদি আমাকে একটুখানি এর উপরে ধারণা দেন। এক তো বেসিক্যালি ফার্স্ট হচ্ছে এটা আনঅর্গানাইজ সেক্টর। তোমাকে আমি এক্স্যাক্ট ডেটা আমি কিছু মানে ওই প্রপারলি দিতে পারবো না। লাস্ট 2019 সালে মানে 20th অ্যানিমাল সেন্সাস হয়েছে। আচ্ছা, তো সেই সেন্সাসে সেটা জানা গেছে নর্থ ইস্ট, শুধুমাত্র নর্থ ইস্ট বিজনেস করেছে
50,000 crore। 50,000 crore? 50,000 কোটি টাকার ব্যবসা করেছে শুধুমাত্র নর্থ ইস্ট। আচ্ছা, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, উত্তরোত্তর যত দিন যাচ্ছে না তত এই মাংসের মূলত তো প্রডিউস হচ্ছে মাংসের জন্য। একদম। তো এই মাংসের চাহিদাটা প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন বাড়ছে। আচ্ছা, ধরো আজকে আমি যদি একটা জাস্ট এক্সাম্পল দিই, ধরো আজকে আমাদের শুধুমাত্র ধরো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, ওয়েস্ট বেঙ্গলে ধরো পার ডে 100 কেজি মাংসের প্রয়োজন, কতটা এক্সাম্পল হিসেবে। তো মাংস উৎপাদন হচ্ছে 20 কেজি। আচ্ছা, মানে 80% মার্কেট ভ্যাকেন্ট। ওকে। তো যত দিন যাচ্ছে তত দিন এটা বাড়ছে, কারণ মানুষ আরো বেশি সচেতন হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, মানুষের মধ্যে ধারণা আছে শুয়োরের মাংস খেলে ফিতাকৃমি হয়, এই একটা ধারণা আছে, এবং সেই জায়গায় মানুষ অনেকেই বলে অ্যাভয়েড করতে এটাকে। আবার এই জায়গায় আপনি বলছেন যে মাংসের চাহিদা বাড়ছে, মাত্র 20% উৎপাদন হচ্ছে, তাহলে চাহিদা কোন জায়গায় বাড়ছে, কিভাবে বাড়ছে? এক তো ফার্স্ট হচ্ছে এটা ঠিকই কথা যে প্রচুর এটাতে টেপওয়ার্ম আছে, এবং এটা যদি খাওয়া হয় আমাদের শরীরেও যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা মাংসটাকে সেদ্ধ করছি, সেদ্ধ করার জন্য যে টেম্পারেচারটা যাচ্ছে, সেই টেম্পারেচারে টেপওয়ার্ম বা রাউন্ডওয়ার্ম যেটাই থাকুক এটা আর বাঁচতে পারছে না, মারা যাচ্ছে এটা। ঠিক আছে, তার থেকে বড় কথা হচ্ছে যেহেতু লোকজন অনেক এখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার যুগে তোমাদের মতো লোকেদের জন্য অনেক সচেতন হচ্ছে, অধিকাংশ লোক চেষ্টা করছে ফার্ম, যাদের সাইন্টিফিক মডেলে যাদের ফার্ম আছে সেই ফার্ম থেকে অ্যানিমাল নেওয়ার জন্য, কারণ তারা প্রপার সেই ডিওয়ার্মিং এর যে প্রসেস আছে সেটা মেনটেন করছে। আচ্ছা, প্রোডাকশন ব্যালেন্স করার জন্য। একদম। ওকে, ঠিক আছে। এক তো হচ্ছে ওয়ার্ম যেটা ক্ষতি করছে, অ্যানিমালের হেলথ নষ্ট করে দিচ্ছে, যদি বাচ্চার প্রোডাকশন কমে যাচ্ছে। একদম। এবং আমি যদি ওই অবস্থায় বিক্রি করে দিই সেটা তাহলে কি হচ্ছে, এটা হিউম্যানের উপরে গিয়ে এফেক্ট পড়ছে। তো সেটাকে একটা চেষ্টা করছে মানুষজন, চেষ্টাই করছে সবাই, যারা ওই আগেকার দিনে সেই প্রিমিটিভ স্টাইলে যারা চাষ করতো, চড়িয়ে শূকর পালন, সেটা এখন আর করছে না অনেকেই। এখন তুমি দেখো বিভিন্ন জায়গায় তুমি ঘুরছো, রেয়ার অফ দ্য রেয়ার তুমি দেখতে পাবে 2-4টে জায়গায় হয়তো ইন্টেরিয়র গ্রামের মধ্যে গেলে দেখা যায় যে সেখানে 2-4টে কালো শুয়োর রাস্তায় ঘুরছে বা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো মজার কাহিনীটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের ঝাড়গ্রামে একটা প্রোগ্রাম হয়েছিল, ফ্রি ট্রেনিংটা দেওয়া হয়েছিল ওখানকার যে এসটি ওমেনগুলো রয়েছে তাদেরকে, কারণ ওদের ওই কালচারটা রয়েছে যে বাড়িতে আমাদের যেমন গরু কুকুর পোষা হয় না, তো ওখানকার মানুষদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, ওরা এইটা ফার্মিং করছে। আচ্ছা, তো একেবারে ছোট যার কাছে মানে ফার্ম রয়েছে তাদের কাছে প্রায় 8-10টা অ্যানিমাল আছে, এবং সেটা নেটিভ ব্রিডস, মানে আমাদের দেশীয় ব্রিডসগুলো। ওকে, মানে যেটাকে আমরা একদম বাংলা যদি একদম পাতি বাংলায় বলি, কালো যে শুয়োরটা রয়েছে, মানে ঘুঙরু বা টিএনডি এই প্রজাতি। ঠিক। আমরা যখন ওখানে অ্যানাউন্স করলাম যে আমরা ফ্রি ট্রেনিং অর্গানাইজ করছি, ইউ ক্যান ইমাজিন আমরা প্রায় 50 থেকে 55 জনের উপরে, আমাদের ছবি টবিও বেরিয়েছিল বিভিন্ন রিনাউন্ড নিউজ পেপারে, তো তারা সেটা কভার করেছিল। সেখানে প্রায় 50-55 জন মহিলা এসছে, তারা ফার্মিংটা করবে সাইন্টিফিক মডেলে, মানে তারা ইন্টারেস্টেড হচ্ছে মডার্ন ফার্মিং এর দিকে যেতে। একদম। অথচ ওদের অরিজিনই আছে এই বিজনেসটা করার বা এটাকে লালন পালন করা। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যদি এক্সপিরিয়েন্স ভাবি, আমার থেকে ওদের কাছে আসে মানে এক্সপিরিয়েন্স বেশি আছে। একদম, মানে লোকাল এক্সপিরিয়েন্স এবং সেটা পালন করার এক্সপিরিয়েন্স অনেক বেশি। একদম। তাহলে মডার্নাইজেশনে তারা আসতে চাইছে কেন? এই একটাই কারণ, মডার্নাইজেশনে আসার একটাই কারণ হচ্ছে, দেখো এক তো নেটিভ ব্রিডস আর যদি এক্সোটিক ব্রিডস, এই দুটো ব্রিডস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো নেটিভ ব্রিডসের কিছু ব্যাড ইম্প্যাক্ট আছে যেটা কভার করছে হচ্ছে এক্সোটিক ব্রিডসগুলো। ধরো সবাই তো মানে আর্থিকভাবে স্বাবলম্বী হবে বলেই ফার্মিংটা করার চেষ্টা করছে। ঠিক। তো এক্সোটিক ব্রিড যে কম সময় আমাকে যে সাফল্যটা দেবে, নেটিভ ব্রিড সেটা দিতে পারছে না। আচ্ছা, সেটা কত পার্সেন্টের, আমি যদি হিসাব চাই যে কত পার্সেন্টের পার্থক্য থাকছে প্রফিটে? অনেকটাই। ধরো জাস্ট ফর আমি যদি এক্সাম্পল বলি, একটা নেটিভ ব্রিডস মানে আমি একবার বলে দিচ্ছি দর্শকদের জন্য, মানে আমাদের এখানকার যে দেশীয় প্রজাতি যে অ্যানিমালগুলো আছে সেটাকে আমরা নেটিভ ব্রিডস বলি, আর বিদেশ থেকে যেগুলো আসছে লাইক লার্জ হোয়াইট, ডিউরক, হ্যাম্পশায়ার, বার্কশায়ার, ল্যান্ডরেস, এগুলোকে বলি হচ্ছে আমরা এক্সোটিক ব্রিডস। তো এই দুটো যদি আমি কম্পেয়ার করি, একটা নেটিভ ব্রিডস তৈরি হওয়া মিনস হচ্ছে আমাদের প্রত্যেকের টার্গেট থাকছে যে আমরা 100 কেজি বডি ওয়েট হয়ে গেলে আমরা অ্যানিমালটাকে বিক্রি করে দেবো, কারণ মাংসের জন্য ঠিকঠাক আদর্শ ওয়েট, এবং সেই সঙ্গে যে পার্সেন্টেজটা আমার প্রফিট দরকার সেই প্রফিটটা আমাকে ওই ওয়েটে গেলে পরেই আমি মানে অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, তো আমাকে মোটামুটি 90 থেকে 100 কেজির মধ্যে আমাকে অ্যানিমালটা সেল আউট করে দিতে হবে। তো 6 মাসে একটা এক্সোটিক ব্রিড রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, 100 কেজিতে চলে যাচ্ছে, ডেট অফ বার্থ টু 6 মান্থ। ওকে,
সেখানে এক্সোটিক নেটিভ ব্রিজ টাইম নিচ্ছে প্রায় 14 মাস, কোথাও গিয়ে 10 মাস, কোথাও গিয়ে 8 মাস, 1 বছরের কাছাকাছি চলে যাচ্ছে। ওকে ওকে। এবার ধরো তুমি নেটিভ ব্রিডসের ফার্ম করছো, আমি এক্সোটিক ব্রিডসের ফার্ম করছি। তুমি আমার কাছে 10টা, আপনার কাছে 10টা। এবার তোমার কাছেও একজন এমপ্লয়ি আছে, আমার কাছেও একজন এমপ্লয়ি আছে। তো আমি একটা এমপ্লয়িকে তার আজকের দিনের যে মাইনে, খাওয়া দাওয়া, সব থাকার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে, আমাকেই প্রোভাইড করতে হবে, তোমাকেও তাই। তো ধরে নিলাম 15,000 টাকা তাকে মাইনে দিতে হচ্ছে। তো এই 15,000 টাকায় বছরে যদি আমি হিসেব করি তাকে যে টাকাটা দিতে হচ্ছে, তুমি 10টা অ্যানিমাল বিক্রি করার টাকা দিতে পারবে। মানে সেই তোমার এমপ্লয়ি 10টা অ্যানিমাল শুধু প্রডিউস করছে, ঠিক সেই সময় আমার এমপ্লয়ি 20টা অ্যানিমাল প্রডিউস করছে। আচ্ছা, বাহ, তার মানে আমি প্রফিটটা প্রায় ডবল করে ফেলতে পারছি। এই কারণে প্রত্যেকে এক্সোটিক ব্রিডসের দিকে এগোচ্ছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে ফার্মিংটা ওরা এতদিন কি করছিল, প্রিমিটিভ স্টাইলে করছিল। তরকারির খোসা, এই বলা হয় না যে শুয়োর কি না খায়, হ্যাঁ, ফ্যান, জল, তরকারির খোসা, ঘাস সবকিছুই দেওয়া যায়। ঘটনা হচ্ছে এক তো ধরো এটা তো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ওয়াইল্ড অ্যানিমাল, ঠিক। এটাকে কি করা হয়েছে, এর মানে জেনেটিক্স চেঞ্জ করে করে একে সভ্য তৈরি করা হচ্ছে, এবং একে একটা ভালো লাইফ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন অ্যাকচুয়ালি আর ডিজার্ভ করে ভালো লাইফ। ওকে, আমরা যারা ফার্মার তারা আমরা হয়তো সেটা প্রোভাইড করে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে আমার যখন ট্রেনিং হয় আমি দুটো কথা বলি যে পিগারি ফার্মে আসতে গেলে দুটো জিনিসের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এডুকেশন, 2 নম্বর হচ্ছে মানি, পয়সা। এই দুটো প্যারালাল ওয়েতে যদি না থাকে, তুমি ইনভেস্টমেন্ট এন্ড মানে এডুকেশন, এই দুটো প্যারালাল থাকতে হবে। আচ্ছা, মানে এ কম এ বেশি দুটোকেই, মানে দুটোই দুটোর পরিপূরক। মানে ইন্ডাস্ট্রি ভাবে ভাবতে গেলে আমার এই দুটো ব্যালেন্স করতেই হবে। আজকের ডেটে বিভিন্ন প্রফেশন থেকে পিগ ইন্ডাস্ট্রিতে আসছে উৎপাদন করার জন্য, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কনজাম্পশনের, যে কনজিউম যেটা করছে সেটা উৎপাদনের থেকে চাহিদারও বাড়ছে। এটা হচ্ছে আপনার কথাই বা স্ট্যাটিস্টিক্স বা ডেটা তাই বলছে। এই উৎপাদন মানে চাহিদা বাড়ার কারণটা কি? একটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মানে অত্যন্ত পুষ্টিকর একটা মাংস। আচ্ছা, যদি তুমি গুগল সার্চ করো, দুটো মাংসের নাম একদম টপ লিস্টে আসবে যে দুটো অ্যাকচুয়ালি হেলথের জন্য অত্যন্ত উপকারী। সেটা হচ্ছে পর্ক, সেকেন্ড হচ্ছে বিফ। আচ্ছা, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমার কথা নয়, সাইন্টিফিক্যালি এটা প্রুফ, এবং সেই সঙ্গে সুস্বাদু। এবার একটা মানুষ কি চেষ্টা করবে যে আমি একই সাথে দুটো জিনিস অ্যাচিভ করব। এক হচ্ছে আমি মানে যদি পুষ্টিগুণ ভাবি, পুষ্টিগুণটা আমি পাচ্ছি, সেই সঙ্গে স্বাদ। আচ্ছা, দুটোই আমি প্যারালাল পাচ্ছি হচ্ছে পর্কে। ওকে, সেই কারণেই মানুষ এর দিকে ঝুঁকছে। সস্তা তো মাংসটা একটু পাচ্ছি আমরা, পাশাপাশি পুষ্টিগুণও যথেষ্ট। অন্য যদি মাংসের সঙ্গে আমি কম্পেয়ার করি, বাজারে আরো অনেক মাংস আছে যেই মাংসগুলোর মধ্যে আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক পেতে পারি, স্টেরয়েড পেতে পারি, যেটা এই অ্যানিমালের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই। এমন কোনো কিছু নেই যে আমি এই অ্যানিমালটাকে দ্রুত তৈরি করার জন্য, বড় করার জন্য কোনো স্টেরয়েড চার্জ করব, নেই। আচ্ছা, যদি আমি চার্জ করেও থাকি, কাজ করবে না। প্রকৃতি ওকে এমনভাবেই বানিয়েছে, ওকে ওর ফিড দিতে হবে এবং সেটা ব্যালেন্স ডায়েট ফিড দিতে হবে, তাহলেই ও ওই জায়গাটাতে পৌঁছাবে। নেবে না, নাহলে নেবে না ওজন, মানে নেবে কিন্তু সেই টাইমটা লেগে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে আমি একসাথে মানে অত্যন্ত পুষ্টিকর একটা মাংস পাচ্ছি, খানিকটা সস্তায় পাচ্ছি এবং সুস্বাদু, এবং অদ্ভুত মজা হচ্ছে এর মধ্যে কোনো রকম অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড নেই। প্রচুর শিক্ষিত মানুষজন আছে যারা এই মাংসটাকে এখন খেতে চাইছে, করছে আর কি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমাদের সিনারিও দেখি যে প্রোডাক্টের এক্সপোর্ট মার্কেট আছে, সেই প্রোডাক্টের চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকে বা তার ভ্যালুয়েশন ধীরে ধীরে বাড়তে থাকে। এই পিগ মিট কতটা এক্সপোর্ট লেভেলের প্রোডাকশন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনারিওতে? আমি ওয়েস্ট বেঙ্গলের সিনারি দিয়ে ভাবলে শুধু চলবে না। আমি যদি এই মুহূর্তে শুধু ইন্ডিয়ার কথাই ভাবি, আমি 2019-এর একটা ডেটা বলছি। ফার্স্ট তো বললাম আনঅর্গানাইজ সেক্টর, প্রপার ডেটা কোথা থেকেও তুমি কালেক্ট করতে পারবে না। আচ্ছা, মানে ধরো তুমি যদি এখন গুগলে সার্চ করো হাউ মেনি পিগ ফার্ম ইন ইন্ডিয়া, তো তোমাকে গ্রামের মহিলার ফার্মটা কিভাবে গুগলে রেজিস্টার হবে? সম্ভবই না। একদম, আমার বাড়ির পাশে যদি কেউ করে, সে কোনোদিনই ওখানে গিয়ে ডেটা মেনটেন করবে না। এক্স্যাক্টলি, বা এমনও হয় না যে বাড়ি থেকে এসে যেমন জনগণনা হচ্ছে, গিয়ে মানুষের নাম, কজন পরিবার, কত বয়স লেখা হয়, পিগের সেই ডেটা মেনটেন হয় না। হয়, কিন্তু সেই প্রপার ওয়ে মেনটেন করা হয় না, বা তার ট্যাগিং করে তাকে মার্কিং করা সেটা হয় না। একদম, শুধু ওই ট্যাগিংটা হয় গভর্নমেন্ট থেকে যে অ্যানিমালগুলো দেয় সেগুলো দেখালে হয়, চলে আর কি। একদম একদম ঠিক সেই অর্থে আর হয় না। আচ্ছা, তো 2019 সালের আমি একটা কথা বলছি, $3.75 মিলিয়ন ইন্ডিয়া এক্সপোর্ট করেছে পিগমিট। হ্যাঁ,
বাপরে। আর ইম্পোর্ট করেছে 2.97 এরকম কিছু একটা মিলিয়ন ইউএস ডলার। আচ্ছা আচ্ছা, এটা 2019-এর ডেটা। তারপরে 2025 সাল, এখন পর্যন্ত কোনো প্রপার ডেটা নেই। আচ্ছা 2019 থেকে আপনার যখন শুরু তখন কোন সাল সেটা? আমার লকডাউন পিরিয়ড 2020। 2020, তার মানে রিপোর্টের পরপরই আপনার এই প্রোডাকশন আপনি শুরু করেছেন। প্রায় তাহলে 5 বছরের একটা জার্নি আমরা দেখতে পাচ্ছি। 5 বছরে মার্কেটের সঙ্গে যুক্ত থেকে কত পরিমাণ চাহিদা আজ আপনার কাছে আসছে, বা আপনার দেখা মার্কেট অনুযায়ী আপনি সেটা ক্যালকুলেট করে বুঝতে পেরেছেন? আমি একদম পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সেক্টরটার, ধরো প্রত্যেকটা সেক্টরে তো একটা না একটা পর্যায়ে গিয়ে স্যাচুরেটেড হয়। একদম। তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা ট্রেনিংও করাচ্ছি, প্রতি মাসে আমাদের ট্রেনিং করাতে হচ্ছে। এবার শুধু ইন্ডিয়াতে তো আমি একটা ট্রেনিং করাই না, আরো প্রচুর ফার্মার আছে যারা ট্রেনিং করে। একদম। তো যদি ধরে না হয়, এবং গভর্নমেন্ট লেভেলেও ট্রেনিং হয়, গভর্নমেন্ট থেকেও ট্রেনিং দেয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, দুটোই একদম বোথ। তো যদি আমি ধরে নিই এই মুহূর্তে অন্তত 1 মাস অন্তর 1 মাস প্রতিটা স্টেটেই আর কি অ্যাভারেজে ট্রেনিং চলছে, এবং প্রতিটা ব্যাচে মোটামুটি মানে খুব কম হলো 30 জন ট্রেনিং করছে। আচ্ছা। তো এবার এই ফার্মগুলো যুক্ত হচ্ছে। তো যেটা হচ্ছে, তাহলে একটা টাইমে কি হয়ে যাচ্ছে, প্রচুর ফার্মার তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকেই মাল তৈরি করছে, মার্কেট তাহলে স্যাচুরেটেড হয়ে যাবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আগামী 50 বছর এই মার্কেটটা স্যাচুরেটেড হবে না। আচ্ছা, যে পরিমাণ ডিমান্ড আর যে পরিমাণ সাপ্লাই আছে। একদম। ওকে। মানে যদি ধরে নিই, যদি এটা তো মেশিন প্রোডাক্ট নয়, আমি মেশিনের সংখ্যা বাড়িয়ে দিলাম, প্রচুর পরিমাণে আমার প্রডিউস হয়ে গেল, হচ্ছে না। একে সেই প্রকৃতি যে ক্ষমতাটা দিয়েছে এবং যে সময়সীমা বেড়ে দিয়েছে, তোমাকে তার মধ্যে থেকে ওকে তৈরি করতে হবে। আচ্ছা। এবং সেই সঙ্গে আমাদের এখানকার যে ক্লাইমেটোলজি, সেটা খানিকটা দায়ী। মানে তুমি ধরো, এটাই আমার এখানে যে ব্রিডগুলো রয়েছে, এক্সোটিক ব্রিড যেটা রয়েছে, আমি যদি এই ব্রিডটাকে আমি বেলজিয়াম কিংবা কানাডা কিংবা নেদারল্যান্ড বা ডেনমার্কে গিয়ে যদি আমি করি কাজটা, আমি প্রায় 3-3.5 মাসে একটা অ্যানিমালকে আমি ম্যাক্সিমাম 4 মাস আমি 100 কিলো করে ফেলতে পারবো, যেটা আমার এখানে 6 মাস লেগে যাচ্ছে। আচ্ছা। তা তুমি ভাবো, ধরো টেকনোলজি যদি ভাবি ইউরোপের, এটা তার মানে কি ওয়েদার এবং এখানকার হিউমিডিটি বা তাপমাত্রা সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে? একদম। সঙ্গে জল এবং যে ফিড আমি দিচ্ছি, আমার যে ফিড তৈরি করছি আমি, তার যে র ম্যাটেরিয়াল, লাইক ধরো মেইজ রয়েছে, ডিওআরবি রয়েছে, সোয়া প্রোটিন রয়েছে, তার কোয়ালিটি। আচ্ছা। এবার তুমি যদি হিসেব করো, আমার ইন্ডিয়ার পার্সপেক্টিভসে আমি হয়তো বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, যেটা হয়তো যদি আমি ইউরোপে নিয়ে যাই, এটা অনেকটাই পিছিয়ে পড়বে। আমার এখানের ক্লাইমেটোলজি তাই, এই ক্লাইমেটোলজিতে এর বাইরে গিয়ে আমি আর কিছু করতে পারবো না। ওকে। তুমি সিম্পল ভাবো একটা জিনিস, ধরো ইউরোপের কাছে যা টেকনোলজি আছে, ও চায়নার কাছে যা টেকনোলজি আছে, ও যা ইচ্ছে করে দিতে পারে। একদম তাই। আর এই মুহূর্তে ওয়ার্ল্ডের লিডিং কান্ট্রি হচ্ছে চায়না, মানে ইয়েতে প্রোডাকশনে। ধরো চায়নার সব থেকে ছোট যদি কোনো একটা ফার্ম থাকে, আমাদের এখানে সব থেকে ছোট ফার্ম 4টে 5টা 10টা, তো চায়নার যে সব থেকে ছোট যে ফার্মটা, সেটাতে মিনিমাম 1 লাখ অ্যানিমাল আছে। 1 লাখ অ্যানিমাল? 1 লাখ অ্যানিমাল আছে। আচ্ছা। আমি মাঝখানে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবেই, মেবি ইউটিউব বা হোয়াটসঅ্যাপে, এই ফেসবুকে এসেছিল, ওই স্ক্রোল করতে করতে দেখলাম। তো আমি দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম, অ্যানিমাল শিফটিং হচ্ছে, ইউ ক্যান ইমাজিন, লিফটে করে। আচ্ছা, অটোমেশন করে ফেলেছে পুরো ব্যাপারটাকে। একদম। এবং ওখানে একটা 3D, ওরা ওই পুরোই মানে ফার্মটার একটা সুন্দর 3D বানিয়েছে। ওকে। 3Dতে দেখাচ্ছে, ধরো এইটাই ধরে নাও আমাদের এই যে রুমটা রয়েছে, এই রুমটাতে অ্যানিমাল থাকছে। ওকে। তো এটা তার ওয়াল, ওটা ওয়াল। তো নর্মালি আমার ফার্মে তুমি গেছো, দেখেছো 7 ফিট মতো হাইট, তারপরে একদম পুরো ফাঁকা ভেন্টিলেশনের জন্য, আরামসে ওখান থেকে পাখিও ঢুকতে পারছে, এয়ারও ঢুকতে পারছে। একদম। তো চায়নাতে না পুরো বদ্ধ ঘরটা, এই ঘরটাতে যেমন তুমি ছাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছো, ওয়াল রয়েছে কংক্রিটের, ওদের রকম ওয়াল রয়েছে, কিন্তু সেটা কংক্রিটের নয়, অনেকগুলো লেয়ার রয়েছে। এই লেয়ারের কাজ হচ্ছে এয়ারটাকে পিউরিফাই করা। ওকে। 8টা না 9টা আমি দেখলাম। ধরো ফার্স্ট একটা লেয়ার, এখানে সে একটা বাড়ি মানে সে আঘাত করলো, তারপরে এয়ারটা ঢুকলো, পরের লেয়ারে আবার পিউরিফাই হলো, এই করতে 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 ওপরের দিক থেকে ওই এক্সস্টের মতো কিছু সিস্টেম করা আছে, কিছু বাক্যে নেমে গেছে নিচের দিকে, ওখান থেকে এয়ার ঢুকছে ওদের অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। বাকি ঘরটা পুরো বন্ধ, মানে ফুল কন্ট্রোলড ওয়েদারে ওরা ফার্মিং করছে। এবং আমার যতদূর ধারণা, সেটা হয়তো মোস্ট প্রবাবলি ইসি মানে শেড, মানে আমাদের এখানে ইসি পোল্ট্রি যেরকম ভাবে হয়, এনভায়রনমেন্টাল কন্ট্রোল। এবং দেখলে তোমার মনে হবে তো কোনোটা আইটি হাব, তার যে কনস্ট্রাকশন সেটা দেখলে তোমার মনে হবে কোনো আইটি হাব। ওকে। আপনি যখন 2019-এ শুরু করেছিলেন, 2020-তে শুরু করেছিলেন, তখন কটা অ্যানিমাল নিয়ে শুরু হয়েছিল?
অ্যাকচুয়ালি আমার 37টা অ্যানিমাল নিয়ে শুরু করেছি। 37টা। জার্নিটা অ্যাকচুয়ালি তারও পেছনে আর 2015-16 সাল নাগাদ থেকে স্টার্ট এর পেছনে। আচ্ছা, আচ্ছা। দৌড়াদৌড়ি আর কি। ওকে। দাদা বারবার করে দাদার মাথায় এই প্ল্যানটা আসে, ঠিক আছে, এবং বললাম এই এমন একটা কিছু আমরা ব্যবসা করতে চাইছি যেটা আমাদের পরবর্তী যে জেনারেশনটা তাকে যাতে চিন্তা করতে না হয়। আচ্ছা। তো এটাই আসলে, এবং আমি কেন বললাম এই বিজনেসে আমরা কেন ঢুকলাম, তো তারপর থেকে দাদা প্রায় দিন, তখন আর ইউটিউবে খুব বেশি ভিডিও পাওয়া যেত না, এখন অনেক ভিডিও পাওয়া যায় এবং আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে পাওয়া যেত না। একদম, সব থেকে মজার বিষয় হচ্ছে এই লোকাল ল্যাঙ্গুয়েজে পাওয়া যেত না। তো এই ভিডিও, প্রচুর ভিডিও দেখতে দেখতে আমি, দাদা আমাকে প্রতিদিনই সেন্ড করতো, এই ভিডিওটা দেখ, স্টাডি কর, এটা কর, সেটা কর, এই করতে করতে চললো মোটামুটি, প্রায় দিনই আমরা দেখতাম, তৈরি হলো। তারপরে জার্নিটা হচ্ছে যে জমি খোঁজা, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোথায় করব ফার্ম, কোথায় করব, তার কারণ হচ্ছে গরু ছাগলের মতো ব্যাপারটা নেই যে পুরো সমাজে এটা পুরো মানে সবাই এটাকে গ্রহণ করে নিয়েছে, এই একটা বাধ্যবাধকতা রয়েছে। তো আমাকে যেটা করতে হচ্ছে, এমন একটা নিরিবিলি জায়গা খুঁজতে হচ্ছে, আশেপাশে জনবসতি নেই, বাকি যে স্মেলের যে ব্যাপারগুলো থাকে না, সেটা যে কোনো ফার্মিং এর মানে যদি ফার্ম আমি করি, সেটা কাউ হতে পারে, সেটা গোট হতে পারে, তার ওয়েস্টেজের গন্ধ আছে। একদম একদম। তো এবং এটাতে একটু বেশি হয় আই থিঙ্ক। না, আমার কিন্তু সেরকম কখনোই মনে হয়নি। আমি বেশ কিছু লেয়ার ফার্ম দেখেছি। আমি বরং তুমি আমার ফার্মের থেকে যদি যখন যাও, যদি কখনো স্টেজের গন্ধ বের হয়, তুমি ব্যাপারটাকে খানিকটা মানিয়ে নিতে পারবে। কিন্তু লেয়ার ফার্মের ক্ষেত্রে না, আমি বেশ কিছু লেয়ার ফার্মে গেছি, তার আশেপাশ থেকে গেছি যখন, মানে সে ভয়ানক টাইপের একটা গন্ধ। আচ্ছা, কম্পারেবলি এর স্মেলটা অনেকটা কম। হ্যাঁ, এবং ডিপেন্ড করছে এটার ক্ষেত্রে তুমি কি ফিড খাওয়াচ্ছ। আচ্ছা আচ্ছা। এখন যারা হোটেল ওয়েস্টে করে, প্রচুর লোক আছে আমাদের ইন্ডিয়াতে হোটেল ওয়েস্টে ফার্মিংটা করে। তার হ্যাঁ, আমি এইখানে এই প্রশ্নতে আসবো। সেটা হচ্ছে, আগে একটু আমি জানি তাহলে 37টা নাম্বার থেকে এনিম্যাল ফার্মিং শুরু হলো, এবং আজকের সেই ফিগারটা টোটাল সব মেলালে কত? যত ফার্ম আছে, আমার যতগুলো ফার্ম আছে, এখন প্রায় 4,500-5,000 কাছাকাছি অ্যানিমাল আছে আমার 3টে ফার্ম মিলে। 5,000-এর কাছাকাছি? বাপরে, 37 থেকে 5,000। জার্নিটা খুব সহজ ছিল? জার্নিটা কিছু সহজ ছিল না। মাঝখানে যদিও ওই 37টার পরে যদি আমি ভাবি, আমি মাঝখানে 2023, 2024 আর 2025, তো 2024-এ আমি মার্চ মাসে আমি কিছু ব্রিডিং স্টক, আরও ভালো ব্রিড আনার জন্য পাঞ্জাব থেকে 150 পিস অ্যানিমাল, 151 পিস অ্যানিমাল আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, ভালো অ্যানিমাল, মানে এই 37টার সঙ্গে তুমি এই 150টাকে অ্যাড করে নিতে পারো। আচ্ছা, সেটা হচ্ছে কেনা অ্যানিমাল, আর বাকি সব প্রোডাকশন থেকেই হয়েছে যত আছে। একদম। আচ্ছা, তাহলে আজকে যদি আমি একটু ভলিউমটা জিজ্ঞাসা করছি, সব অ্যানিমালের একসঙ্গে করলে কত অ্যামাউন্টের অ্যানিমাল আছে এখন কাছে স্টকে? অনেকটাই আছে, মানে ধরো শুধু যদি আমি আমার একটু ইন্সপায়ার করার জন্য আমি এটা জানতে চাইছি। আমি যদি আমার নিমতলা ফার্মের কথাই ভাবি, আমি নিমতলা ফার্মের একটা সিম্পল আমি এক্সাম্পল দিই। গত বছর আমাদের, মানে তারপরে আমি বলবো কিভাবে ফিডে আমি আসলাম, মানে আমাদের যে ফিড মিলটা হলো। ওকে। তো গত বছর আমাদের ফিডে লস হয়েছে, মানে ফিড খাইয়ে লস হয়েছে, শুধু ফিডের বিল দিয়েছি আমি প্রায় 45 লাখ টাকা। আচ্ছা, তাও পুরো বছরের নয়, ওকে, 2023 থেকে 2024 পর্যন্ত। ওকে, ঠিক আছে। তার একটা পোর্শনের বিল হচ্ছে 45 লাখসের কাছাকাছি বা 50 লাখসের কাছাকাছি, এবং প্লাস 350 পিগলেটস আমার মারা গেছে, মানে 350 বাচ্চা আমার মারা গেছে। আচ্ছা, লসের অ্যামাউন্টটা কত? তাহলে তুমি ভাবো 45, এবার যদি আমি 4,000 টাকা করেও যদি ভাবি, হ্যাঁ, প্রায় 12-15 লাখ টাকা, বেশি ছাড়া কম। আচ্ছা, তাহলে 45 আর 15, 60 লাখ টাকা, 70 লাখ টাকা। তারপরেও আমরা ও বছর, মানে 2024-এর আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার গেছে, আমরা মোস্ট প্রবাবলি, আমাকে একটু দেখতে হবে আমার হিসেবটা, মোস্ট প্রবাবলি আমরা 69 লাখ টাকা বা এরকম কিছু অ্যানিমাল বিক্রি করেছি। আচ্ছা, এই লসটা বাদ দিও? বাবা, তো শুধুমাত্র এটা নিমতলার একটা ফার্মের? নিমতলার ফার্মের মাদার স্টক কত? নিমতলা ফার্মের ক্যাপাসিটি তুমি ধরে নাও ইয়ারলি 1000। আচ্ছা, 1000, 1000 বাচ্চা উৎপাদন করার মতো আমি অ্যাট এ টাইম 500 অ্যানিমাল রাখতে পারবো। আচ্ছা, তো তাহলে নাম্বারটা আপনারাই ক্যালকুলেট করুন যে 5000 অ্যানিমাল থাকলে আজ তাদের বিজনেস ভলিউমটা কতটা। এইবার আসি একটু ইন্ডাস্ট্রি লেভেলের কথা। শুধু পিগ ফার্ম তো এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এই পিগ ফার্মকে কেন্দ্র করে বহু ধরনের ব্যবসা হয়, এবং ইন্ডো হাইজেনিক আজ সেই রকমই প্রায় 6 থেকে 7টা সেক্টর নিয়ে কাজ করছে। তো আমি যদি একটুখানি সবাইকে জানাতে চাই যে এই, আমি যদি পিগ ফার্ম না করেও আমি পিগ ফার্ম বিজনেসের মধ্যে আসতে চাই, সেটা কি আমার পক্ষে সম্ভব? আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না আমি কোনো এক জায়গায় ফার্ম করে আমি পিগ ফার্মিং করব।
বাট আমার ইন্ডাস্ট্রির উপরে একটা ইন্টারেস্ট গ্রো করেছে, আমি তাহলে এইটাকে সারাউন্ডিং করে কি বিজনেসের সঙ্গে কানেক্ট হতে পারি? কি কি অপরচুনিটি হতে পারে? অনেকগুলো অপরচুনিটি রয়েছে। আমি মাঝখানে আমি একটা ডেটাও দেখছিলাম, আমি খুব সুন্দর অ্যানালিসিসও করেছিলেন ডেটা, মানে সেটা নিয়ে, মানে একদম আমার মনের কথাগুলো উনি ওখানে তুলে ধরেছেন। প্রচুর পরিমাণে মেডিসিন দরকার হয় আমাদের ফার্মিংয়ের ক্ষেত্রে। তো একটা পার্ট আছে মেডিসিন। আমার একজন পরিচিত লোক আছেন দিল্লিতে, তার নাম আমি এখন আর বলছি না এখানে। আমার ম্যাক্সিমাম মেডিসিন তার কাছ থেকে আছে, মানে আসে। তো সেই মুহূর্তে আমি তার কাছ থেকে ইয়ারলি প্রায় 14-15 লাখ টাকার মেডিসিন পারচেস করি তার কাছ থেকে ইয়ারলি। শুধুমাত্র আপনি নিজে? আমি নিজে। এরকম তো হাজারটা ফার্ম আছে। ঠিক। শুধু মেডিসিন নয়, মেডিসিন এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পিগ ফার্মের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে। লাইক সেটা ওয়াটার নিপিল হতে পারে, সেটা ফিডার যে হতে মানে খাওয়ানোর জন্য যে ফিডারগুলো, ফুল কাটিং এর জন্য কিছু লাগতে পারে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো রয়েছে লাইক টেল কাটার, ক্যাস্টেশন র্যাক ইত্যাদি ইত্যাদি, এরকম সব মিলিয়ে প্রায় 14-15 লাখ টাকার বিজনেস আমি তাকেই আমি দিই। আচ্ছা, এবার যদি আমি ভাবি যে মেডিসিন বা ইনস্ট্রুমেন্ট সেক্টরটাকে আলাদা একটা পার্ট গেল, আসছি হচ্ছে আমি পুরোপুরি একদম অ্যানিমালকে নিয়ে। ফার্স্ট হচ্ছে মিট। তুমি এক মিনিট দেখো, আমরা হচ্ছে ফার্মিংটা করছি, আমি নিজে এটাকে স্লটার করছি না, স্লটারটা কেউ না কেউ করছে। ঠিক। সে কি করছে, একবারে 2-4টে অ্যানিমালকে কাটিং করছে, কাটিং করে সে মানে বিক্রি করছে, বা কেউ প্যাকেজিং করে সেটা সাপ্লাই করছে। তো সেটা একটা পোর্শন গেল। যে আমার কাছ থেকে সাপোজ তুমি নিয়ে গেলে, তুমি সেটাকে স্লটার করলে, করে কাউকে তুমি পাইকারিতে তুমি দিলে, ওকে, সে নিয়ে গিয়ে আবার রিটেলে বিক্রি করলো। 1, 2, 3 তিনটে আমি অলরেডি চেন পেয়ে গেলাম। যে আমি মানে কেউ হোলসেল কিনবে এবং কাউকে রিটেল বিক্রি করছে, সে তারপরে কাটিং করবে। সে না, ধরো তুমি আমার কাছ থেকে গোটা অ্যানিমাল নিয়ে গেলে, নিয়ে তুমি ওটাকে কাটিং করলে, কাটিং করে এটাও একটা মানে তুমি হোলসেল নিয়ে গেলে আমার কাছ থেকে, একবারে 10-12টা অ্যানিমাল নিয়ে গেলে, নিয়ে গিয়ে তুমি তোমার একটা টার্গেট আছে আমার সপ্তাহে 10টা লাগবে, 15টা লাগবে, তো তুমি সেটা মজুদ রেখে দিচ্ছ। তো তুমি প্রতিদিন 2টো করে কাটলে, কাটার পরে দেখা গেল তোমার 2টো যদি কাটো, একটা অ্যানিমালকে যদি আমি কাটিং করি, নিয়ার অ্যাবাউট 82% মাংস পাওয়া যায়। আচ্ছা, মানে 100 কেজিতে প্রায় 80 থেকে 82 কেজি মাংস পাওয়া যায়। ওকে, তো 82 কেজি মাংস তোমার মনে করো 5 জন কাস্টমার আছে, তারা নিয়ে গেল, নিয়ে গিয়ে তারা এবার ওটাকে খুচরো বিক্রি করবে। আচ্ছা, এইভাবে একটা সেক্টর বেরোচ্ছে। ওকে, ঠিক আছে। আমি ইদানিং যেটা মানে ইদানিং না, আমি আরো আগে এটা পড়েছিলাম, আমাদের এখানে যেগুলো হচ্ছে না এখনো, এর যে পশমটা রয়েছে, যেটা আমরা কি করছি, যখন আমরা কাটিং করছি তো বার্নার দিয়ে ওই ওর পুড়িয়ে দিয়ে এক ধরনের মানে নিজেরাই বানিয়ে নিচ্ছি ছুরি, সেই ছুরি দিয়ে পরিষ্কার করছি, পুরো মাংসটা বেরিয়ে আসছে, উপরের যে ফ্যাটটা সেটা বেরিয়ে আসছে, তারপরে কাটিং করছি। তো বাইরে যেটা করছে ওই পশমটাকে ওটাকে প্রিজার্ভ করছে, তৈরি করছে ওরা ব্রাশ, ওটাতে ব্রাশ তৈরি করছে। আরে বাস, বলা হচ্ছে যে পিগের কোনো পার্টই ফেলা যায় না, সবটাই বিক্রি হয়। আচ্ছা, এটা একটা গেল। আর সেকেন্ড যদি ইন্ডাস্ট্রির কথা আমি আর কিছু ধারণা চাই, আর একটা ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে যেটা এখানে চ্যালেঞ্জ যেটা এই সেক্টরে, সেটা হচ্ছে ফিড। আচ্ছা, মানে প্রপার ডায়েট ফিড কোথাও নেই। এটা একটা বড় সেক্টর। এবং ঘটনা হচ্ছে ফিডের পাশাপাশি থাকছে হচ্ছে আরো কিছু, মানে ওগুলো টাইপ অফ ফিড। মানে ধরো আমাদের মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, প্রচুর আজকাল অনেক কমপ্লিকেশন ফিমেলদের মধ্যে দেখা যাচ্ছে আফটার প্রেগনেন্সি, আফটার ডেলিভারি, অনেক ফিমেলের ল্যাকটেটিং এর প্রবলেম হচ্ছে। ঠিক, দুধ মানে তাদের ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে না, তো সে কি করছে, সে ফর্মুলা মিল্ক খাচ্ছে তার বাচ্চা। এদের ক্ষেত্রেও সেই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এদের ক্ষেত্রেও সেই সমস্যাটা হচ্ছে। মানে নিশ টার্গেট ধরে ধরে এই সেক্টরে কাজ করা সম্ভব অনেকগুলো একদম। আচ্ছা, তার মানে আমি যদি মনে করি যে প্রেগনেন্সির আগের এক ধরনের ফিড হবে, একদম ডেলিভারির পরের এক ধরনের ফিড হবে, তারপরে হচ্ছে গ্রোথ টাইমের এক ধরনের ফিড হবে, একদম লাস্ট স্লটিং হওয়ার আগে এক ধরনের তার বডি স্ট্রাকচারের জন্য একরকম ফিড হবে, এরকম পার্ট বাই পার্ট ফিড বানানো সম্ভব। এবং তাই করতে হবে। মানে তুমি সিম্পল ভাবো, আমাদের কি হয় প্রথম, মানে তাহলে কি আমি একটু এক্সাম্পল নেবো, ব্রয়লারের সঙ্গে অনেকটা কম্পেয়ারেবল বিজনেস হওয়া সম্ভব? এটাকে ব্রয়লার যেভাবে ফিড বানিয়েছে, আমি পিগটাকেও ঠিক সেই লেভেলে নিয়ে যেতে চাইছি। দেখো, যদি তুমি ভাবো শুধু ব্রয়লার নয়, ধরো ফিডের যে এই যে মানে স্টেজ ওয়াইজ চেঞ্জ হচ্ছে, এটা আমাদের মানুষের ক্ষেত্রেও তাই। প্রথম 6 মাস আমরা এক ধরনের খাবার খাই, শুধু ফিড আমরা করি, ফিডিং করি, একদম। তারপরে আস্তে আস্তে করে একটু খাবার দেওয়ার চেষ্টা করি। যত সময় গড়াতে থাকছে, তত আমাদের খাবারের চেঞ্জ হচ্ছে। একদম, ডাক্তারও বলছে এখন তুমি একটা গোটা ডিম দিতে পারবে, এখন তুমি ডালিয়া দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি চেঞ্জ হচ্ছে বয়সের সাথে সাথে। এর ক্ষেত্রেও তাই, এবং প্রতিটা অ্যানিমালের ক্ষেত্রেই তাই। যে স্টেজে দাঁড়িয়ে আছে, যার যে বয়স রয়েছে, তার যে ওজন রয়েছে, সেই অনুপাতে তাদেরকে ফিডটা ভাঙতে হবে।
এবং সেই স্টেজে তাকে সেই ফিডটা দিতে হবে। আচ্ছা। এবং অদ্ভুত মজা হচ্ছে আমাদের মানে আমাদের যে ইন্টারনাল অর্গান এবং পিগের যে ইন্টারনাল অর্গান অনেক কিছু ম্যাচ করে। আচ্ছা। আমি 2022 মোস্ট প্রবাবলি এক্স্যাক্ট আমি ডেটটা তোমাকে বলতে পারছি না বা সালটা বলতে পারছি না, আমেরিকাতে একটি ছেলের লাং মেবি হার্ট এই দুটোর কোনো একটি অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছিল এবং সেটা ট্রান্সপ্লান্ট করে বসানো হয়েছিল পিগের এবং সে নিয়ে 17 দিন বেঁচে ছিল। এবং ঘটনা হচ্ছে আগামী দিনে এই সেক্টরটা থেকে এটাও যে একটা সোর্স বার হবে না এই গ্যারান্টিটা আমি এক্ষুনি কেউ দিতে পারবো না। হতেই পারে যে আগামী দিনে আমাদের যে ইন্টারনাল অর্গান সেই অর্গানের যখন ট্রান্সপ্লান্ট করাতে হবে কোনো না কোনো একটা পার্ট হতে ইউজ হতে পারে। কারণ এটা নিয়ে গবেষণা চলছে। ওকে। এবং অলরেডি 2022 সালে সেটা করাও হয়েছে। তোমরা নেট সার্চ করলেই তোমরা দেখতে পারবে। মেবি আমেরিকাতেই হয়েছিল, 17 দিন ছেলেটি বেঁচে ছিল সেই পিগের লাং অথবা হার্ট নিয়ে। বাহ, একটা দারুণ তথ্য আমরা পেলাম। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ফার্মের একটা টেনশন থাকে, সেটা হচ্ছে ওয়েস্ট। এই ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ওয়েস্ট থেকে ওয়েলথে কনভার্ট করা বা ওখান থেকে মানি কনভার্ট করা, এটা সবার কাছে একটা চ্যালেঞ্জ। একদম। এই পিক সেক্টরেও তো এই চ্যালেঞ্জটা আছে। এটা সলিউশন কি আছে? একটা অনেকগুলো সলিউশন আছে। ফার্স্ট, ওটাকে আমি যদি আর একটা এনার্জিতে কনভার্ট করে দিই। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি একটু ব্যাপারটাকে ইন্ডাস্ট্রিয়াল মানে ওরকম টাইপেরই ভাবছি। যদি আমি ফার্স্টেই ভাবি হয়তো ইনিশিয়াল স্টেজে আমাকে হয়তো একটু কস্ট এফেক্টিভ হবে, যদিও গভর্নমেন্টের এর জন্য প্রচুর সাবসিডিও রয়েছে, ঠিক আছে। তো আমি যদি এই ওয়েস্টটাকে দিয়ে যদি আমি একটা মানে কোনো একটা মানে অপ্রচলিত শক্তির উৎস বানিয়ে ফেলি, তার জন্য কিছু একটা কাজ। এক্সাম্পল কি গ্যাস না বিদ্যুৎ? গ্যাস বিদ্যুৎ দুটোই করা যেতে পারে। আচ্ছা, দুটোই করে। ওকে ওকে। কোন ধরনের গ্যাস উৎপাদন হয় পিগের স্টুল থেকে? এটার মধ্যে মিথেন থাকে আচ্ছা, মূলত, ঠিক আছে। তো আমরা রান্নার জন্য ব্যবহার করতে পারি, এটা গ্যাস ব্যবহার করতে পারি এবং জ্বালানি হিসেবে ওই গ্যাসটাকেও ব্যবহার করতে পারি আমি। অলরেডি আমাদের তোমরা যদি কেউ এই যে মোহনপুরে আমাদের হরিণঘাটার যে WPLDC যে সেক্টরটা রয়েছে আর কি, ওখানে অলরেডি একটা আছে এবং সেটা বিরাট বড় একটা প্রজেক্ট। ওটা ওদের যতদূর আমি কথা বলেছি মানে শুনেছিলাম, হরিণঘাটা মিট তোর নাম শুনেছি? একদম একদম। ওদের যে টোটাল ক্যান্টিন, সেই ক্যান্টিনের টোটাল জ্বালানিটা ওখান থেকে আসে, পিক স্টুল থেকে আসে। পিক স্টুল থেকে আসে। এবং ওর যে গ্যাসটা যে স্টোর করা হয় না, সেই যে বেলুনটা, সেটা প্রায় 3 তলা মানে বাড়ির হাইটে। আচ্ছা, বেলুনটা ওর মধ্যে গ্যাসটা স্টোর হয়। তো আমরা এত দূর দরকার নেই, ছোট করেও করা যায়, 35-40 হাজার টাকাতেও করা যায়। আমি কথাও বলেছি, আমি প্ল্যানিং করছি, আমি খুব শিগগিরই আমার ওখানে করব, বসাবেন। ওকে। তো এটা আমি যদি এটা করি, এক তো হচ্ছে ওয়েস্টেজের থেকে যে গন্ধটা বার হয়, সেটা ফার্স্ট হচ্ছে গন্ধটা বন্ধ হয়ে যাবে। খানিকটা লোকালিটির মধ্যে, যদি আমার যেমন নিমতলার ফার্মটা একটু লোকালিটির মধ্যে, তো গন্ধটা ওখান থেকে আটকে যাবে। আচ্ছা। এবার কি হচ্ছে, যখন আমরা গ্যাসটা পাচ্ছি, এই ওয়েস্টটা চলে আসে একদম ড্রাই হয়ে, খানিকটা ড্রাই হয়ে। আচ্ছা। তুমি যদি ভাবো যে চা পাতা মানে চা করার পরে চা পাতাটাকে যদি একটু চিপে দিই, হালকা ময়েশ্চারাইজার থাকে, ঠিক। তো এবার ওটাকে আমি যদি একটু মানে রোদে শুকিয়ে নিই, ড্রাই হয়ে যাবে। এবং সেটাকে যদি আমি ভার্মি কম্পোস্ট হিসেবে বা অর্গানিক ফার্টিলাইজার হিসেবে আমি ইউজ করি, খুবই ভালো কাজ করবে। যদিও এটা এখনো প্রমাণিত হয়নি, যে মানে সায়েন্টিফিক্যালি এখন এটা কাজ করেনি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি নিজে দেখে এসেছি। পাঞ্জাব হরিয়ানাতে আমি গিয়ে দেখে এসেছি কি করে পাঞ্জাবে। ওদের প্রচুর জায়গা, ফার্মের পাশে বড় বড় পুকুর করা, ওর মধ্যে ওয়েস্টেজটা পড়ছে এবং পুকুরটাও করছে ওরা বাঁধিয়ে। আচ্ছা, ঠিক আছে। এবং ওর মধ্যে একটা মেশিন সেট করা রয়েছে, পুরো ওয়েস্টেজ এবং ওদের টয়লেট জল সব ওর মধ্যে গিয়ে মিক্সিং হচ্ছে, পুরো মিক্সিং হচ্ছে। ফলে আশেপাশে পুরো ধানা জমি রয়েছে বা আখ ক্ষেত, বিভিন্ন জমি রয়েছে। একটা ফসল চলে গেল, নতুন ফসল যখন ওরা চাষ করবে তার আগে জমিটাকে চষে নিল, তারপরে সার হিসেবে ব্যবহার করছে হচ্ছে এই ওয়েস্টেজ। কি করলো, মোটর মানে জেনারেটর বা মোটর চালিয়ে দিল, পুরো জমিতে 1 দিন 2 দিন বসে ওটা দিয়ে দিল, ভিজিয়ে দিল। আচ্ছা। ওরা আর ফার্টিলাইজ কিছু ইউজ করছে না, ফার্টিলাইজার আর কিছু, ওটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, কাজ করছে। বাহ, তার মানে এই জায়গায় যদি ঠিকঠাকভাবে এডুকেশন কাজে লাগানো যায়, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট সেলেবেল। একদম। আমি নিজেই তো করছি এখন ওয়েস্টেজটা দিয়ে, আমি তৈরি করছি। আমার যে তুমি আমার ফার্মে গেছো, যে আমার বাদিকে যে পুকুরটা আছে, প্রায় 5.5 বিঘা পুকুর, ওই পুকুরটার মধ্যে পুরো ওয়েস্টেজটা পড়ছে। আমি পুকুরটাতে চাষ করছি হচ্ছে পাঙাশ ট্যাংরা। আচ্ছা, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার ওখানে প্রায় মানে ধরো আমি ছেড়েছি হচ্ছে গত বছর সেপ্টেম্বরে, 8 সেপ্টেম্বর আসছে, তো মাছ আমার রেডি হয়ে গেছে অলমোস্ট। তো যদি এখন হিসেব করি, প্রায় 30 টনের কাছাকাছি আমার
পাঙ্গাস উৎপাদন হয়েছে, মাছ রয়েছে। এক্সট্রা কোনো খাবার দিতে হয় না? না, আমি আরও একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে ভিডিও না, মোস্ট প্রবলি আমাদের যে গ্রুপটা আছে ওয়েস্ট বেঙ্গল পিগ ফার্ম ইউনিয়ন যে গ্রুপটা, ওই গ্রুপে কেউ একজন দিয়েছিলেন, তার পুকুরটা ড্রাই হয়ে গেছে, ড্রাই হয়ে যাওয়ার পরে 1 বছর কি 2 বছর সেই পুকুরে জেসিবি দিয়ে কাটিয়েছে এবং বড় ডাম্পার এসছে, একটা কি দুটো ডাম্পার পুরো ভর্তি হচ্ছে, 2 লাখ কি 2.5 লাখ টাকায় বিক্রি করেছে ওই ওয়েস্টটা। আজ আমরা সিরিয়াসলি এখানে মনে হচ্ছে এমন এমন জিনিস পাচ্ছি যেটা মানুষের ধারণা বদলে দেবে। এবং আপনারা আমরা দীপঙ্কর বাবুর কাছ থেকে আরও প্রচুর তথ্য জানবো। তাহলে এবার আমরা একটুখানি পিগ ফার্মকে কমার্শিয়ালি যদি ভাবা হয়, ইন্ডাস্ট্রি লেভেলে যদি ভাবা হয়, তাহলে সেখানে আমরা ফার্মিংয়ের একটি কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করতে চাই যে এখানে ইনভেস্টমেন্ট কেমন লাগে, মিনিমাম কতগুলো অ্যানিম্যাল নিলে তবে সেটা কমার্শিয়াল ফার্ম বলা হয়, তার পাশাপাশি প্রফিট ক্যালকুলেশন, কস্টিং ক্যালকুলেশন এবং আমার সেলিং মার্কেট, এবং তার সঙ্গে এই বিজনেসের টোটাল যদি একটা আমি ডিটেল প্রজেক্ট চাই, যেভাবে আর কি শুরু করলে আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, আপনি যদি সেটা সবাইকে একটু এক্সপ্লেন করেন। নিশ্চয়ই। এক তো মানে আধুনিক ফার্ম করতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিটা আলাদা শেড বানানো দরকার। আচ্ছা, মানে একটাতে আমার ব্রিডিং হবে যেখানে শুধুমাত্র ব্রিডিং এর অ্যানিমালগুলো থাকবে ক্রস হয়ে যাওয়ার পরে, একটাতে আলাদা জায়গায় বোর্ড থাকবে, একটাতে গিল থাকবে যেটা আগামী দিনে মা হবে আর কি, একটা জায়গায় বাচ্চা থাকবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা শেড বানানো উচিত। ওকে, ঠিক আছে। ন্যাচারালি আমরা সেগুলো অ্যাকচুয়ালি ভেবেই উঠতে পারছি না এরকম হতে পারে। আর কমার্শিয়াল মাঠে ঘাটে ঘুরে বেড়াবে মানুষ, সেটা ভেবেই তো অভ্যস্ত। আর অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফার্মিং সবার আগে যেটা প্রয়োজন হচ্ছে আমাদের মাইন্ড সেট আপটাকে কমার্শিয়াল করতে হবে। আচ্ছা, যেমন ধরতে পারি যে আমি আগামী দিনে এটাকে ইন্ডাস্ট্রিতে পৌঁছাবো, তার জন্য আমাকে হয়তো ইনিশিয়াল স্টেজে আমি ছোট করে স্টার্ট করছি, কিন্তু আমার মাইন্ড সেট আপ যেন সেই জায়গাটায় থাকে, আমি যেন এটাকে করতে পারি ছোট্ট করে হলেও, আমি সেটাকে সাইন্টিফিক মানে ইন্ডাস্ট্রি মডেল হলেও আমার সেটা মডেল প্রজেক্ট যেন সেই রকম হয়, মানে সেই প্যাটার্নেই হয়। একদমই তাই। ওকে, মিনিমাম একটা সাইন্টিফিক একটা, যদি আমি সেমি সাইন্টিফিক ভাবি একটা ফার্মের, সেমি সাইন্টিফিক কি করতে, একটা সেমি অটো মানে ফিডার থাকবে, অটো ফিডার, ড্রিঙ্কার থাকবে, আচ্ছা, আলাদা করে ওয়ারেস বা আলাদা করে মিল্ক রিপ্লেসার দেওয়ার জন্য ব্যবস্থা থাকবে, ছোট্ট ছোট্ট, তার জন্য বিরাট কিছু খরচ প্রয়োজন হয় না। আচ্ছা, ফ্যারিং পেন থাকবে, জেস্টেশন কেজ থাকবে, এআই করার মানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার জন্য ব্যবস্থা থাকবে, ছোট্ট ছোট্ট, এর মধ্যে মানে অনেক টাকা পয়সা লাগবে এরকম কোনো ব্যাপার নয়। ওকে, তো এটাই যোগে আমাকে এই মানে চিন্তা ভাবনাটা আমাকে রাখতে হবে যে আমি আগামী দিনে আমি এটাকে ওই পর্যায়ে নিয়ে যাব, মানে যাতে আমি ফার্মটাকে খুব তাড়াতাড়ি অটোমেশন করতে পারি, সেই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। একদম। ওকে, কারণ কনস্ট্রাকশন তো আমি বারবার তৈরি করতে পারবো না, হয়তো আমি এখন ছোট করে কনস্ট্রাকশন করছি, কিন্তু ওই কনস্ট্রাকশনটাকে আমাকে যেন নেক্সট টাইম হাত দিতে না হয়। এবং আর একটা আমি এই ইন্ডাস্ট্রিতে প্রবলেম দেখেছি, সেটা হচ্ছে লেবার ক্রাইসিস। এই ইন্ডাস্ট্রিতে কাজ করার লেবারের সংখ্যা ভীষণ কম, তো সেই কারণে ফার্মার যতক্ষণ না অটোমেশনের মাইন্ডসেট করবে ততক্ষণ সেই ফার্মকে লার্জ স্কেলে নিয়ে যেতে পারবে। একদমই তাই। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আগে আমার যদি মাইন্ডসেটই না থাকে যে আমি এটাকে ইন্ডাস্ট্রি করবো কি পর্যায়ে নিয়ে যাব, তাহলে ওই 2-4-10টা করে অ্যানিমাল বিক্রি করতে হবে, তা থেকে যা মুনাফা হবে তাই দিয়ে আমার দিন চলবে ভালোই চলবে, কিন্তু সেই ভাবে আসবে না। এবার মাইন্ডসেট আমি একদম স্ট্যান্ডার্ডাইজ করলাম যে আমি মডার্ন ফার্মের কনসেপ্টে এগোবো। এবার হচ্ছে আমার এনিম্যাল চয়েস করা, নাম্বার অফ এনিম্যাল ক্যালকুলেট করা, কত নিলে তবে আমার ভাইবাল প্রজেক্ট হবে, এই ক্যালকুলেশনটা এবার যদি আমি ডিপ অ্যানালিসিসে যাই, তাহলে যদি আমাকে একটুখানি বোঝান। এক তো এই অ্যানিমালটা এমন একটা অ্যানিমাল যেটা প্রতি মানে এর আলাদা করে কোনো ব্রিডিং সিজন নেই, সারা বছরই মানে ব্রিড করতে মানে এদের ব্রিডিং সিজন, এবং বছরে 2বার করে বাচ্চা দেয়। তো আমি যদি 2টো অ্যানিমাল নিয়েও স্টার্ট করি, তাও 2-3 বছরের মধ্যে ফার্ম ভরে যাবে। আচ্ছা, নর্মালি তো আমরা সকলের মানে সবাইকে মানে এই অ্যাডভাইসটা দিয়ে থাকি, যেহেতু আমি নিজেই এই মডেলেও করেছি, আমার এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে। আমি প্রথমে 12টা অ্যানিমাল নিয়ে এসেছিলাম, আচ্ছা, তার কদিন পরে আরও 25টা নিয়ে এসেছিলাম, কিন্তু ব্রিডিং স্টক হিসেবে ওই 12টা অ্যানিমালকে দেখেছিলাম। তো 12টা অ্যানিমাল দিয়ে যদি আমি স্টার্ট করি, 12টা কী রেশিওতে রাখবো, 10টা ফিমেল থাকবে, 2টো মেল থাকবে। তো এবার মোটামুটি মানে কি 10:2 এই রেশিওতেই রাখতে হয় না, রাখার প্রয়োজনে 10:1 রেশিওতেই চলে যাবে। আচ্ছা, কিন্তু আমরা একটা স্ট্যান্ড বাই একটা রাখছি বোর্ডকে, তার কারণ হচ্ছে বাই চান্স যদি আর একটা বোর্ড অসুস্থ হয়ে যায় এবং সেই সময়তে ধরো বোর্ডটা ক্রস ব্রিডিং সিজন আসছে, হ্যাঁ, করতে পারছে না, হিটে আছে, ক্রস হবে, 3টে অ্যানিমাল ধরো পার ডে 3 কেজি করে খাবার খায় একটা অ্যানিমাল, তার আজকের বাজার মূল্যে প্রায় 108 থেকে 110 টাকা খাবারের দাম। ঠিক, তো 3টে অ্যানিমাল পার ডে 600 টাকা 700 টাকার খাবার খাচ্ছে। এবার বাই চান্স যদি হিট মিস হয়ে যায়, এটা নতুন করে হিটে আস্তে আস্তে সময় লাগে প্রায় 18 থেকে 24 দিন।
পরবর্তী ওদের ভ্যালুয়েশনের টাইমটা, ওই টাইমে খাবার কস্টিংটা পুরো জিরো। ঠিক আছে, তো আমাকে প্রত্যেকটা ক্যালকুলেশন করে চলতে হবে। ওই সময় যদি আমার কাছে একটা স্ট্যান্ড বাই বোর্ড থাকে, আমি তাকে দিয়ে আমি ক্রসটা করিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমার আর মিস যাবে না। তো আমরা সবাইকে এটাই বলি যে 10:2 রেশিওতে নিতে। এবার নেব কিভাবে? এক তো হচ্ছে এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটার ব্রেক ইভেন আসতে একটু টাইম লাগে। আচ্ছা, যেমন মিনিমাম কতদিন? মোটামুটি 2 বছর। আচ্ছা, আমি ধরে নাও আজকে যদি আমি একটা রেস্টুরেন্ট ওপেন করি, কালকে থেকে আমার রেভিনিউ জেনারেট হওয়া, একদম এটার ক্ষেত্রে সেই সুযোগটা থাকছে না। এবার এইটাকে আমরা যেটা করেছি আরো ভেঙেছি নিজেরা করতে করতে। এখন যেটা বুঝেছি যে যদি আমি অ্যানিমালটাকে একেবারে ছোট অ্যানিমাল না কিনে, পিগলেটস না কিনে, আমি যদি একটু বড় অ্যানিমাল কিনে আনি, আচ্ছা, গিল্ডস কিনে নিয়ে আসি। আর গিল্ড কাকে বলবো? যেগুলো আগামী দিনে মা হবে আর কি, মানে মা হওয়ার উপযুক্ত আর কি ফিমেল আমি নিয়ে আসবো, যার মোটামুটি বডি ওয়েট 70 থেকে 80 এবং 4 থেকে 5 মাস যার বয়স হবে। আচ্ছা, এই অ্যানিমালগুলো আমি কিনে নিয়ে আসবো এবং যার ধরো একটু ইনিশিয়াল মানে স্টেজে ইনভেস্টমেন্টটা আমার বেড়ে যাবে। আচ্ছা, পিগলেটস আজকে 5,000 টাকা করে পার পিস আমি পেয়ে যাবো, কিন্তু এই গিল্ডস কিনতে গেলে আমার প্রায় পার গিল্ডে আমার প্রায় 30,000 টাকা খরচ হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমি এবার একটা হিসেবটা একটু বুঝিয়ে দিই। ধরো তুমি 12টা অ্যানিমাল নিলে, তো 12টা অ্যানিমাল আমি 10টা ফিমেল নেবো 80 কেজির, যার বাজার মূল্য আজকে 300 টাকা পার কেজি। আচ্ছা, 300 থেকে 350, 320 কোথাও এরকম চলছে, আমি রাউন্ডে ধরে নিলাম 300 টাকা। আচ্ছা, তাহলে এক একটা অ্যানিমালের দাম পড়বে 24,000 টাকা, 80 কেজির অ্যানিমাল। ঠিক, তো 10টা অ্যানিমাল নিলাম, আমার দাম পড়লো হচ্ছে 2,40,000 টাকা। আমি বোর্ড চেষ্টা করবো একটু বড় নেওয়ার, সেম নিলেও কোনো সমস্যা নেই, একটু বড় নেওয়ার চেষ্টা করবো। তো আমি ধরে নিলাম আমি 100 কেজির বোর্ড নিলাম। আচ্ছা, মানে তার 1-2 মাস বেশি বয়স হবে? 1 মাস, 1 মাস বেশি বয়স হবে। তো এবার ধরে নিলাম আমি বোর্ড নিলাম 100 কেজির, তো 300 টাকা করে যদি পার কেজি হয় 30,000, 60,000 দুটো বোর্ডে, আর ওদিকে 2,40,000, ঠিক টোটাল 3 লাখ টাকার আমি অ্যানিমাল কিনলাম। ওকে, এই আমার ব্রিডিং স্টকের অ্যানিমাল। আচ্ছা, 12টা অ্যানিমাল হলো, মানে লার্জ ইনভেস্টমেন্ট যেটা আমার। হ্যাঁ, ওকে। তো এবার আমার কাজ হচ্ছে কি অ্যানিমালগুলোকে ব্রিডিং করানো। ব্রিডিং আমি কখন করাবো? অ্যানিমালগুলোকে আমরা প্রত্যেককেই বলি যে মোটামুটি 120 থেকে 130 কেজি যখন বডি ওয়েট হবে তখন তাকে ক্রসিং করাতে। মানে বয়সটাও যদি একটু জেনে নিই, নির্দিষ্ট বয়স কোন সময়কে ধরা হয়? তো মোটামুটি অ্যাকচুয়ালি প্রথম 1 বছরের মধ্যে যদি বাচ্চা নিয়ে নিতে পারি সেটা খুব ভালো হয়। আচ্ছা, প্রথম 1 বছরের মধ্যে, এবং সেই সঙ্গে ডিপেন্ড করছে হচ্ছে এদের যে হিটে আসার যে প্রসেসটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ থেকে 27th উইকে ওরা ফার্স্ট হিটে আসে। আচ্ছা, 27 নম্বর উইকে প্রথম হিটে আসে। তখন ওদের মোটামুটি ওই 100 কেজি এভারেজ ওজন, মোটামুটি ওজন থাকে 105 কেজি এরকম। ফার্স্ট হিটেই কি ব্রিড করিয়ে দেওয়া উচিত? করিয়ে দেওয়া অনেকেই করায়। আমাদের এখানে কি হচ্ছে অনেক সময় 80 কেজিতেও চলে আসছে। এবার এটাও ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি 80 কেজি আর বয়স, এই দুটোকে ঠিক করতে হবে। অধিকাংশের ক্ষেত্রে কি হচ্ছে যে 80 কেজি যখন ওদের বডি ওয়েট হচ্ছে তখন ওর বয়সটা 27 উইক হয়ে গেছে। আচ্ছা, তাহলে ও হিটে চলে এসেছে বায়োলজিক্যালি, কিন্তু ওজনটা আর নেয়নি ম্যালনিউট্রিশনের কারণে। তাহলে একটু ওয়েট গেইন করিয়ে তারপরে হিট করানো উচিত। এক তো আমি সবাইকে বলি থার্ড হিটে ক্রস করাতে। আচ্ছা, মানে 3 নম্বর যখন ও হিটে আসবে সেই থার্ড হিট কবে আসবে? প্রথম হিট যদি আমার 27 নম্বর উইকে আসে, সেকেন্ড হিট আসবে হচ্ছে 30 নম্বর উইকে। আচ্ছা, আর থার্ড হিট আসবে হচ্ছে 33 নম্বর উইকে। ওকে। তার কারণ হচ্ছে আমি মানে আজকে যদি হিটে আসে, পরবর্তী হিটের মধ্যে যে সময়টা সেটা হচ্ছে 18 থেকে 24 দিনের গ্যাপ। আচ্ছা, এর মধ্যে আসবে মানে মোটামুটি 3টে উইক। তো ওই থার্ড হিটে তখন মোটামুটি ওর বডি ওয়েট 130, 120 ফাইন, তুমি ক্রস করিয়ে দিতে পারো। ওকে। তো আমরা যদি অ্যানিমাল যদি এই 10টা অ্যানিমাল 80 কেজির অ্যানিমাল নিয়ে আসি, তো মোটামুটি আমার 3 মাসের মাথায় আমার ফার্মে যখন 3 মাস বয়স হবে তখন আমি ক্রস করিয়ে দিতে পারবো। আচ্ছা, ওকে। তার আগেও ক্রস করিয়ে দিতে পারবো। তো আমি ধরে নিলাম 3 মাস, 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে আমি ক্রস করিয়ে দিলাম অ্যানিমালটাকে। আর বাচ্চা পেতে আমার সময় লাগবে 114 দিন, মানে 3.5 মাস। আচ্ছা, 3.5 মানে 3 মাস 6 মাসের একটা পিরিয়ড ধরা হচ্ছে। ওকে, কারণ প্রত্যেকটা 6 মাস কেন ধরে নিচ্ছি? প্রতি 6 মাস অন্তর একটা করে অ্যানিমাল রেডি হবে। আচ্ছা, মানে অ্যানিমাল ফ্যাটেনিং পারপাস রেডি। হ্যাঁ, ওকে। আমি বিক্রি করব। প্রত্যেকের ফার্মের এই স্ট্র্যাটেজি থাকবে যে আমি না প্রতি মাসে অ্যানিমাল বিক্রি করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমি এগুলো নিয়ে আসছি পরে আলোচনায়। তো এবার আমি কস্টিং ক্যালকুলেশনে আসবো। হ্যাঁ, এবার আমার 10টা অ্যানিমাল, এই 12টা অ্যানিমালের আমার 3 লাখ টাকা খরচ হলো। এবার অ্যানিমালকে আমার খাওয়াতে খরচ কত হবে? আচ্ছা, একদম তাই। আমরা একটা বেসিক পার্ট জানি, সেটা হচ্ছে প্রাণীর যে একদিনের রেগুলার কস্টিং হয় তার 70% তার ফুড কস্টে চলে যায়। একদম। এক্ষেত্রেও কি তাই নাকি একটু বেশি লাগে? এর ক্ষেত্রে আমরা 75% আমরা। আচ্ছা, 5% এর বেশি লাগে, আরো 5% বেশি। মানে মূল যে ইনভেস্টমেন্ট তার 75% চলে যাবে ফিড কস্টে বেরিয়ে যাবে। ওকে। তো এবার আমরা মোটামুটি ধরে নিই একটা অ্যানিমালের মোটামুটি 6 মাসের খাওয়ার খরচ প্রায় 9 থেকে 9,500 টাকা, 9,000 টাকাই মোটামুটি। ওকে, এর বেশি আর বাড়বে না।
আচ্ছা, তার সঙ্গে কি কি আমার অ্যাড হচ্ছে? এর মধ্যে অ্যাড হচ্ছে আমার লেবার, আমার মেডিসিন, আমার ইলেকট্রিক বিল, ফার্ম মেনটেনেন্স, এগুলো সব এর মধ্যে অ্যাড হচ্ছে। ওকে। তো সব মিলিয়ে 10.5 থেকে 11,000 টাকা পার অ্যানিমাল পিছু আমার প্রতি 6 মাসে খরচ করতে হবে। আচ্ছা, এটা কিন্তু মানে পার মান্থ নয়, এটা প্রতি 6 মাসে। কিন্তু আপনি একটা জিনিস বলছিলেন, বেসিক লোকেরা যেটা সবাই করে সেটা 40% প্রফিট রেট করলে একটা ক্যালকুলেশন থাকে, 50% করতে গেলে ম্যানেজমেন্ট আরো হাই করতে হয়। একদম তাই। আচ্ছা, সেক্ষেত্রে কস্টিং কি, তার মানে প্রফিট তো আমি সেলিং রেট তো আমি বাড়াতে পারছি না, তাহলে আমাকে কস্টিং কমাতে হবে। আচ্ছা, আমাকে কি করতে হবে? আমাকে ফিডটা এত ভালো ফিড দিতে হবে যাতে আমার মেডিসিন কস্টটা বেঁচে যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে। আমি জলটা এইভাবেই অপচয়, মানে আমি যখন মানে ওয়াশ করাবো জলটা আমার যেভাবে অপচয় হবে আমাকে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত অপচয় না হয়। আচ্ছা। বা এই যে অটো ডিঙ্কার ব্যবহার করতে বলছি, নর্মালি কি হয় অধিকাংশ ফার্মার জলের জন্য ড্রেনের একটা ব্যবস্থা করে ফার্মের মধ্যে, বা চারি, ওর মোটর চারি ইলেকট্রিসিটি বিল বাড়িয়ে দিচ্ছে, জল বেশি ব্যবহার করছে, ওই জলটা নষ্ট হচ্ছে, ওই জলের মধ্যে টয়লেট করে দিচ্ছে, আবার ওই জলটাকে রিফিল করতে হচ্ছে, নষ্ট হচ্ছে। আমি যদি কোনো অটো ডিঙ্কার লাগিয়ে দিই, অ্যানিমাল নিজের ইচ্ছে মতো গিয়ে জল খেতে পারে। একদম ঠিক আছে। তো এই ছোট ছোট বিষয়গুলোকে আমার নজর দিতে হবে। তো হয়ে গেল আমার এখানে একটা অ্যানিমালের মোটামুটি 11,000 টাকা আমরা খরচা বার করলাম। ওকে। তাহলে 12টা অ্যানিমালের জন্য আমার খরচা আসবে 1,32,000 টাকা। 3 লাখ টাকার আমি অ্যানিমাল কিনলাম, আর হচ্ছে 1,32,000 টাকার আমার ফিট কস্ট গেল প্রথম 6 মাসে। আচ্ছা, তাহলে টোটাল 12টা অ্যানিমালের পেছনে 12টা অ্যানিমালের পেছনে ঠিক আছে, টোটাল খরচ হলো কত? 5,32,000। হ্যাঁ, সরি 4,32,000। একদম 4,32,000। 4,32,000 প্রথম 6 মাসে আমার খরচা হলো। ঠিক। এবার এই 6 মাস পরে আমি কি পাচ্ছি? এই যে 10টা অ্যানিমাল ফিমেল, তারা বাচ্চা দেবে। এবার ধরে নিলাম অন অ্যান অ্যাভারেজে 8টা করে বাচ্চা দিচ্ছে। প্রথমবার বাচ্চা একটু কম হয়, তারপর থেকে আস্তে আস্তে বাচ্চা বাড়তে থাকে। তার আরো একটা কারণ হচ্ছে প্রথমবার অ্যানিমালের যে সাইজটা থাকে, তাকে মানে যত ইউটেরাসটা অ্যানিমালের যত বড় হবে, ইউটেরাসের মধ্যেই তো বাচ্চাটা থাকে, এবার ইউটেরাস যত বড় হবে বাচ্চা ধরার ক্যাপাসিটি তত বাড়তে থাকবে। আচ্ছা, তো প্রথমবার যত সময় যাতে থাকবে ওই ইউটেরাস বাড়তে থাকবে। তো আচ্ছা, কিন্তু হাইয়েস্ট ক্যাপাসিটি কত আছে এখানে বাচ্চা দেওয়ার? আমার নিজের ফার্মের ক্ষেত্রে আমার যে পাঞ্জাবের যে ব্রিডগুলো রয়েছে, আমার বীরভূমের ফার্মে দিয়েছে হাইয়েস্ট বাচ্চা ফার্স্ট বার। আচ্ছা, 18টা বাচ্চা দিয়েছে। 18টা? আপনি সেখানে 8টা ধরছেন। এবার এমনও হতে পারে কোনোটা 10টা দিচ্ছে, কেউ 6টা দিচ্ছে। প্রথমবার বাচ্চাটা মোটামুটি কম হয়। আচ্ছা, আমি আর আপনার জানা হাইয়েস্ট কত অবধি আছে? একটা অ্যানিমাল থেকে কত বাচ্চা পাওয়া গেছে? আমি 22টাই 2-4 দিন আগেই আমাকে একজন মানে ভিডিও আমি পেয়েছি পাঞ্জাবের, তার 22টা বাচ্চা হয়েছে। 22 খানে একবারে জাস্ট 6 মাসে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো অ্যাভারেজ নিয়ে 8টা হিসাব করে ক্যালকুলেশন করছি। ওকে, ঠিক আছে। তো 8টা বাচ্চার মধ্যে আমি ধরে নিলাম 10% মর্টালিটি, যদিও এর মর্টালিটি অনেক কম। আচ্ছা, অ্যাভারেজ কত ধরেন আপনারা? অ্যাভারেজ নরমালি লাইভ স্টকে সবাই 5% ধরে, আমি এখানে 10% ধরলাম। আচ্ছা, আপনি ডবল ধরে রাখছেন, বাড়িয়ে দিলাম। তো 10% যদি আমি ধরি মর্টালিটি, তাহলে 80টা বাচ্চা 10% চলে গেলে আমার কাছে 70টা বাচ্চা। একদম ঠিক। এই 70টা বাচ্চা আজকের বাজার মূল্য দাম হচ্ছে 5,000 টাকা করে, যদি একটু ভালো বাচ্চা হয়, হেলদি বাচ্চা। ওকে। তাহলে এখানেই যদি 70টা বাচ্চা আমি যদি বিক্রি করে দিই 7 মাসের মাথায় গিয়ে, তাহলে আমি ইনিশিয়ালি তখনই আমার একটা রেভিনিউ জেনারেট হয়ে গেল। 3.5 লাখ টাকা আমি পেয়ে গেলাম। 3.5 লাখে বাচ্চা বিক্রি হয়ে যাবে? বাচ্চা বিক্রি করে দেবে। ওকে। এবং এই টাকা দিয়ে আমি আবার ফিড কিনে খাওয়াতে পারি, অ্যানিমালকেও আবার বাচ্চা দেবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এই 3.5 লাখ টাকা আমি বাচ্চা বিক্রি করে দিলাম। এবার যদি আমি বাচ্চাটা বিক্রি না করি তাহলে আমার কি হবে? এই যে আমি বললাম 6 মাস করে আমরা ভাঙবো ব্যবসাটা, তাহলে আপাতত আমার প্রথম 6 মাস হলো। 6 মাস আমি ব্যবসাতে ইনভেস্ট করেছি হচ্ছে 4,32,000 টাকা, আমি পেলাম সবে মাত্র 3.5 লাখ টাকা। ঠিক। অথচ এই 3.5 লাখ টাকা যদি আমি ভাবি, অ্যাকচুয়ালি ওই যে 3 লাখ টাকার অ্যানিমাল কিনেছি, ওটা তো আমার ওয়ান টাইম ইনভেস্ট। হ্যাঁ, আমার তো অ্যাসেট ভ্যালু ওটা, যেটা আমার অন্তত 5-7 বছর আমার ফার্মে থাকবে এবং প্রোডাকশন দিতে থাকবে। তো আমি ওটার দামটা ধরে নিয়ে আমি বলছি। ঠিক। তো 3.5 লাখ টাকা আমার এই বাচ্চা বিক্রি হলো। যদি আমি বিক্রি না করি, 70টা অ্যানিমালকে আমি ঠিক করলে আমি বড় করবো। আচ্ছা, মানে ব্রিডিং এর জন্য রেডি করবো, ব্রিডিং হোক বা ফ্যাটনিং হোক। ওকে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম মাংসের জন্যই আমি বিক্রি করবো, কারণ আমাকে রেভিনিউ জেনারেট করতে হবে। তো 70টা অ্যানিমালকে আমি বড় করবো। এই 70টা অ্যানিমালকে খাওয়াতে ওই প্রতিটা অ্যানিমালের জন্য 11,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, যেটা থামরুল বলেছিলেন। একদম। তো 11,000 টাকা 70টা অ্যানিমালের 7,70,000 টাকা, প্লাস এর সঙ্গে পরবর্তী 6 মাস, এটা আমাদের ফার্স্ট 6 মাস তো হয়ে গেল, আমি বাচ্চাটাকে বেচলাম না। ঠিক। পরের 6 মাসের জন্য আমার কি খরচা হচ্ছে? পরের 6 মাসে এই 70টার খাবার। হ্যাঁ, আর আগের 12টা ছিল 1,32,000। তাহলে কত হলো? 7,70,000, 1,32,000, 9,02,000। 9,02,000 আর 9,02,000। হ্যাঁ, 9,02,000 একদম। আমার টোটাল এক বছরে আমার খরচা হলো। একদম তাই। অ্যানিমাল কেনা থেকে। ঠিক। মানে ব্রিডিং স্টকের অ্যানিমাল কেনা থেকে। এবার 1 বছরের পরে আমি ধরে নিলাম আমি ফার্মিংটা বন্ধ করে দেবো। সাপোজ আমি কি পাচ্ছি 1 বছর পরে, যে তার হিসেব করি। ঠিক। ওই যে 10টা অ্যানিমাল প্রথমবার 8টা বাচ্চা দিয়েছে, পরের বারেও 10টা করে বাচ্চা দেবে অন অ্যান অ্যাভারেজ। আচ্ছা, এবার বাড়বে বাচ্চা, এখানে কমিয়ে নিয়েছি,
10টা করে বাচ্চা দেবে, তাহলে 100টা বাচ্চা হয়। ঠিক। আমি আবার এটার মর্টালিটি 10%। আচ্ছা, তাহলে 90টা থাকছে। 90টা বাচ্চা, 5,000 টাকা করে যদি আমি রেট ধরি, আচ্ছা 4.5 লাখ টাকা একদম বাচ্চা বিক্রি করে দিলাম। এবারে 70টা অ্যানিমালকে বেঁচে দেবো আমি। আজকের বাজার মূল্য মোটামুটি আমি ধরলাম 200 টাকা, 180 টাকা, 190 টাকা চলছে মোটামুটি আমাদের সাউথ বেঙ্গলে। 190 টাকা, আর সামনে তো সিজন আসছে। ঠিক ঠিক, 200-220 টাকা তো চলে যায়। একদম একদম। তো যদি 190 টাকা করেও বিক্রি করি আমি, 70টা অ্যানিমালের দাম হচ্ছে 13,30,000 টাকা। 13,30,000 টাকা শুধু বাচ্চা মানে রেডি মালটা বিক্রি হবে। 70টা, ওকে ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে রেখে দিচ্ছি। 13,30,000 টাকা। এবং ওই বাচ্চা যেটা বিক্রি করেছিলাম সেটা হচ্ছে 4.5 লাখ টাকা। আচ্ছা, তাহলে টোটাল যদি আমি হিসেব করি তাহলে কত টাকা হচ্ছে? 13,30,000 আর ওদিকে 4.5 লাখ টাকা। 30 আর 40, 17,80,000 টাকা। ঠিক, মানে অলমোস্ট 18 লাখ টাকা। হ্যাঁ। আর ইনভেস্ট কত হয়েছিল আমার প্রথম ইনভেস্টমেন্ট করেছিলাম আমার 4.5 লাখ, 4,30,000 টাকা। আমার 9,02,000 টাকা। হ্যাঁ, পরের বার দিয়ে সব 9,02,000 টাকা। 9,02,000 টাকা, ঠিক। আমার রেভিনিউ টোটাল আর্ন হলো কত? 18 লাখ। আমার তাহলে প্রফিট কত? ডবল, 50% আমি দেখাতে পারলাম। একদম। এবং তার মধ্যে হচ্ছে আমি প্রচুর পরিমাণে এখানে মর্টালিটি ধরে নিচ্ছি। এবার তার মধ্যে থেকেও কি হচ্ছে, যেহেতু লাইফ স্টকের বিজনেস, এখানে আরো কিছু কম বেশি হতে পারে। কিন্তু যদি কেউ একটু বুদ্ধি করে কাজ করে, একটু যদি মানে দেখুন, ফার্মে দেখা দু রকমের হয়। আমি ফার্মে ঢুকলাম, এবার এ মাথা ও মাথা চলে আসলাম, কিছু অ্যানিমাল অসুস্থ হচ্ছে, আমার চোখে পড়ছে না। আর অন্য একজন ঢুকলো, সে এ মাথা ও মাথা একই সময় নিল, কিন্তু সে আইডেন্টিফাই করে ফেললো এই অ্যানিমালটা অসুস্থ, এই অ্যানিমালটা অসুস্থ। সে অ্যাকচুয়ালি পর্যবেক্ষণ করছে, আর আমি দেখছি। ঠিক ঠিক। এই দেখার অবজারভার এবং নর্মাল দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। এইটা করতে হবে, ঠিক। তাহলেই আরামসে এই সবটা পাওয়া যায়। এবার যদি আমি মনে করি যে আমি 70টা অ্যানিমালও বেচবো না, মানে 70টা অ্যানিমাল তো আর সবকটা ফিমেল হবে না, আর সবকটা মেল আমার রাখার প্রয়োজন নেই। ঠিক। আমি ধরে নিলাম 70টার মধ্যে আমি 50% মেল, 50% ফিমেল। মেলগুলোকে আমি ক্যাস্ট্রেট করে দিলাম, ঠিক, ওগুলোকে বিক্রি করে দিলাম। বাকি 35টা ফিমেলকে আমি তৈরি করলাম। আচ্ছা, আবারও 8-9 মাসের মাথায় ক্রস করিয়ে দেবো। আচ্ছা, পরের যে 6 মাস আসছে, সেই 6 মাসে এই 70টা আগের 10টা, এই 80টা যদি অ্যাভারেজে 10টা করে বাচ্চা দেয়, কত বাচ্চা হবে? তার মানে 8 আর 10 প্রায় 800 বাচ্চা একটা ফার্মে। মানে আমি বলতে পারি তাহলে 1.5 বছরের মাথায় গিয়ে আমার ফার্মে আমি 800 বাচ্চা দেখতে পাচ্ছি। যদি আমি শুধু বাচ্চা বিক্রি করে দিই, পার 800 বাচ্চা ইন্টু 5,000 টাকা। আচ্ছা, 5 আর 40, তার মানে প্রায় 40 লাখ। তাই হওয়া উচিত। মানে 1.5 বছরের মাথায় একটা পিগ ফার্ম 40 লাখ টাকার বিজনেস জেনারেট করতে পারে, সেল করতে পারে, শুধু বাচ্চা বিক্রি করে। শুধু বাচ্চা বিক্রি করে। ওই সঙ্গে ওই 82 আমার মাদার স্টক হয়ে গেল ওটা, এবং ওই 80টা অ্যানিমাল কিন্তু থেকে যাচ্ছে। ওটাও 350 টাকা করে বিক্রি করলে আমার সেখানেও একটা বিরাট বড় অ্যাসেট ভ্যালু আমি ওখানে তৈরি করে ফেলেছি। এই কারণেই কি আজকের ডেটে পিগ ফার্ম আর ওই একটা কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না থেকে লার্জ স্কেলে ছড়িয়ে গেছে। একদমই তাই। আচ্ছা, আমি তো শুরুতেই বললাম যে আমাকে কেমন একটা বিজনেসের নাম বললাম, সেই বিজনেসটা করবো যেটাতে 50% প্রফিট আছে। আপনি প্রফেশনালি স্কুল টিচার, প্রাইমারি স্কুলে আছেন। স্কুল টিচার হয়ে পিগ ফার্ম, এই জার্নিটা আপনার খুব একটা ইজি ছিল না, ফ্যামিলি সাপোর্টও আই থিঙ্ক ছিল না, এটা কোনো ফ্যামিলিই করবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে দুটো প্যারালালি আপনি ব্যালেন্স কি করে করছেন? একটু টাফ হয়ে যায় ব্যাপারটা, হচ্ছে ম্যানেজ করতে হচ্ছে অনেক কষ্ট করে। তবে যখনই যে কাজটাতেই থাকছি আমি সেটাকে ফার্স্ট ফোকাস করছি। স্কুলে যখন থাকছি সে সময় চেষ্টাই করছি ওই কাজটা করা, কারণ ওটাও আমার প্রাইমারি প্রফেশন, এটাও আমার প্রাইমারি প্রফেশন। দুটো প্যারালালি মানে করা সম্ভব? সম্ভব তো অবশ্যই সম্ভব। 5 বছর ইচ্ছে থাকলেই হবে। 5 বছর ধরে এটাই করে আসছেন? 5 বছর ধরে এটাই করে আসছি, ইচ্ছে থাকতে হবে। আচ্ছা, এবং দাদার মতো মেন্টর থাকতে হবে, তাহলেই সম্ভব। আচ্ছা, তো আজকের ডেটে ইন্ডো হাইজেনিক এমন কি করেছে ইন্ডাস্ট্রিতে যে প্রত্যেকটা ফার্মারের মুখে একটা শব্দ শোনা যায় ইন্ডো হাইজেনিক আর স্টার ফিডের কথা, তার সঙ্গে ইন্ডাস্ট্রিটা একটু নড়েছে, এমন কি ঘটনা ঘটিয়েছে? ফার্স্ট আমি আমার মানে ছোট ছোট একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি যখন ফার্স্ট ট্রেনিং করতে যাই, ওটা মোস্ট প্রবাবলি 2000, জাস্ট লকডাউনটা উঠেছে। আচ্ছা, তার আগে আমি নিজেই এখানে ওই ইউটিউব থেকে সব করছিলাম। তো আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে ট্রেনিং করতে গিয়ে, বাইরে গিয়ে,
ফার্স্ট যেখানে গিয়ে হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে ওড়িশাতে। আচ্ছা আচ্ছা, কে ট্রেনিং নিয়েছে আমি তার সম্পর্কে আমি বলছি না, তাতে তার বদনাম হবে আর কি। কিন্তু যেখানে ট্রেনিংটা হয়েছিল ওড়িশাতে, আমাদের যে শোয়ার যে জায়গাটা দিয়েছিল, সিমেন্টের যে বস্তা হয় না, সেই বস্তার উপরে চটের বস্তা যেগুলো হয়, সিমেন্টের যেমন বস্তা টাইপেরই, হ্যাঁ, যদি মানে পরিষ্কার ছিল, সেই বস্তাতে দিয়েছে। তার নিচে কোনো তোষক বা কোনো ম্যাট্রেস কিছু ছিল না, ইভেন বালিশও দেয়নি। আমার ব্যাকপ্যাকটাকে আমি বালিশ হিসেবে ব্যবহার করেছিলাম। আচ্ছা, এবার খেতে যে যাওয়ার, ওখানে কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না, চায়ের ব্যবস্থাটাও ছিল না। আচ্ছা, একদম অনেস্টলি বলছি, চায়ের ব্যবস্থাটাও ছিল না। ওকে। তো চা খেতে গেলে আমাকে অনেকটা দূরে যেতে হতো। এবার লাঞ্চ হোক বা সন্ধ্যেতে স্ন্যাক্স বা রাতের ডিনার, আমাকে মোটামুটি 3-4 কিলোমিটার পায়ে হেঁটে হাইওয়েতে যেতে হতো। ওখান থেকে কোনো ভেহিকেলস নিয়ে 4-5 কিলোমিটার দূরে গিয়ে আমাকে খাবার জোগাড়, মানে 10 থেকে 12 কিলোমিটার দূরে গিয়ে খেতে যেতে হতো। এবং ঘটনা হয়ে গেছে, ওখানকার কিছু প্রথম দিন খুব কষ্ট হয়েছে, পরের দিন ওখানকার কিছু লোকাল ছিল যাদের সঙ্গে ভাব হয়ে গেছে, মানে একটা সম্পর্ক হয়ে গেছে। তো তাদের একজন বাইক ছিল, সে নিয়ে যেত। আচ্ছা, আর ওই ট্রেনিং আমি এবং আমার বাবা দুজনে মিলে গেছিলাম ট্রেনিং করতে। তো এটা যখন করে আসলাম, তারপর আরও বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছি। ট্রেনিং করতে গিয়ে আমি এটাই ফেস করেছি, খাবার কোথাও কোথাও থাকার জায়গা ঠিকঠাক, কিন্তু খাবারটা ফেস করেছি আমি। যাই খাবার হোক, সেটা যদি কাছে থাকে কিনেই খেলাম আমি, কিন্তু সেটা যদি আমার হাতের কাছে থাকে, তাহলে ওই যে যাওয়ার যাতায়াতটা আমার অসুবিধা একদম। তো আমি যখন ট্রেনিংটা স্টার্ট করলাম, ইন্দো হাইজেনিকের মাথায় এটা ছিল, আচ্ছা, যে এই প্রবলেমগুলো যাতে আগামী দিন আর কাউকে ফেস না করতে হয়। আচ্ছা, প্রবলেম সলিউশনের কথা ভেবেই এই বিজনেসটা এইভাবে নিয়ে আসা। একদম, ওকে। আজকে আমি প্রায় 1000-এর উপরে আমি লোককে ট্রেনিং করিয়েছি। আচ্ছা। তো প্রত্যেকবার ট্রেনিংয়ে আমরা এইটাই মানে প্রোভাইড করেছি, ফুডিং এবং লজিং, এবং যে ফিজটা আমরা নিচ্ছি এই মুহূর্তে, সেটাও খুবই মিনিমাম। আচ্ছা, বাইরে যখন আপনি গিয়ে শিখেছেন কত টাকা খরচা হয়েছে? আমি 15,000 টাকা, 12,000 টাকা, 20,000 টাকা, 24,000 একটা ট্রেনিংয়ে? একটা ট্রেনিংয়ে। আচ্ছা। এবং সেটা অনেক দূরে দূরে, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, মানে গড়পড়তে আপনার 20-25,000 টাকা করে খরচা হয়ে গেছে একবার ট্রেনিং করতে গিয়ে। আচ্ছা, তো সেটা আপনারা ট্রেনিং মডেল চালু করলেন, তারপরে আর কি কি গ্যাপ মনে হলো যে আরো কিছু শুধরানো দরকার এখানে? ট্রেনিং করতে গিয়ে যেটা সব থেকে সমস্যা ছিল, যখন প্রথম ট্রেনিং করে যখন ফার্মে আসলাম, আমি খুব কনফিডেন্ট হয়ে গেলাম, যেহেতু ট্রেনিংটা শিখে এসেছি। আমার মনে হচ্ছিল আমি সব জেনে গেছি। সবার তাই হয়। তো প্রথমবার যখন বাচ্চা হলো ফার্মে, একসাথে 7টা অ্যানিমালের বাচ্চা হলো, তো শেখানোর ক্ষেত্রে কিছু গন্ডগোল ছিল। যার কাছ থেকে আমি প্রথমবার যখন ট্রেনিংটা নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু ভুল শিখেছি। তো বাচ্চা হলো কীভাবে, বাচ্চা হয়তো সামনে দেখিনি আমি, তো বাচ্চা হলো, তার কাছে ফোন করতাম। অ্যাকচুয়ালি তাদের সাথে সম্পর্ক কি, কিছু মানুষ আছে, সবাই এরকম নয়, কিছু যারা আছে তারা পরবর্তীকালেও হেল্প করে। তো এই যে লোকটির কথা আমি বলছি ট্রেনিং করতে গিয়ে, সে সবসময় চেষ্টা করে হচ্ছে তার সঙ্গে মানে পার্টনারশিপে বিজনেস করার কিছু একটা প্ল্যান। যদি তুমি পার্টনারশিপে তার সঙ্গে এগ্রি হও, সব তোমার, সে জাস্ট একটা কনসালটেন্সি দেবে তোমায়। আচ্ছা, তার বিনিময়ে 5%, 10%, 12% পার্টনারশিপ নেবে। ওকে ওকে, ঠিক আছে। তো তুমি যদি সেটা করো, তাহলে ও তোমাকে পরবর্তীকালে সাপোর্ট দেবে। আদারওয়াইজ ওই প্রথম 2-3 দিন ট্রেনিংয়ের শেষে, তারপরে আর যোগাযোগ রাখবে না। এবার আমার ফার্মে যখন ওই ইমার্জেন্সিটা শুরু হলো, আমি একের পর এক বাচ্চা মরে গেল, মায়ের দুধ হচ্ছে না ঠিকঠাক করে। এই সময় কী করা উচিত, তাকে বারংবার ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই। এটা আমার খুব খারাপ লেগেছিল। আচ্ছা, আজকে যারা ট্রেনিং আমার কাছ থেকে করে যাচ্ছে, ফ্যাক্ট আমিও যখন ট্রেনিং করেছি, আমিও প্র্যাকটিক্যালে যখন আমাদের প্র্যাকটিক্যাল চলছিল, কোনো এমার্জেন্সি পিরিয়ড ক্রিয়েট হয়নি। ফলে এমার্জেন্সি পিরিয়ডে আমি কি ফেস করবো, সেই সময় আমাকে কি প্রিভেনশন নিতে হবে আমাকে শেখায়নি। আমিও আজকে যাদেরকে শেখাচ্ছি তাদেরকে আমিও শেখাতে পারছি না। ঠিক, কারণ যারা আসছে কারো ডেলিভারি হচ্ছে না, বা ডেলিভারি হচ্ছে সেই কমপ্লিকেশনগুলো আসছে না। তো এটা যদি তারা যখন ফার্মিংটা করে, আমি জন্যই বলি যে প্র্যাকটিক্যালি শুরু হবে যখন তুমি নিজে প্র্যাকটিক্যালি কাজটা করবে, তখন থেকে তোমার প্র্যাকটিক্যাল শুরু হলো। তো এবার এখন যদি কেউ ফার্মিংটা মানে আমি যখন ট্রেনিংটা দিচ্ছি, আমি এটা কমিট করছি, আমি লাইফ টাইম তোমাকে সাপোর্ট করবো। আচ্ছা, সেটা ওভার দ্য ফোন, হোয়াটসঅ্যাপ, ভিডিও, ঠিক আছে। গিয়ে তো আর পৌঁছতে গিয়ে আর তো সম্ভব নয়। তো যাই হোক, এটা করছি ওই একটাই কারণে, একবার যদি আমি ফোনটা ধরে আমার ফার্মারকে যদি বলি না ওর কোনো অসুবিধে নেই, এটা নর্মাল আছে, তুমি টেনশন করো না, ও 100% কনফিডেন্ট হয়ে যাবে। ঠিক ঠিক, যেটা আমি পাইনি সে সময়। এই যে ছোট্ট ছোট্ট না পাওয়াগুলো ছিল আমার মধ্যে, এবং আমার যে লস, প্রথমবার যখন আমি বাচ্চা মেরে ফেললাম, প্রায় 70 থেকে 80টা বাচ্চা মেরে ফেললাম আমি। আয়রন ইনজেকশন করেছিলাম, আমার কাছে এখনো আছে, মানে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট যদি আমি দেখাতে পারি, তাকে আমি মেসেজ করেছিলাম। ভিটকোফল বলে আয়রনের একটা ইনজেকশন ছিল। আচ্ছা, আমি তাকে ছবি পাঠিয়েছিলাম, এদের আয়রনের ডেফিসিয়েন্সি হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তো আমি সেই আয়রনের কোথাও
পাচ্ছি না। ইমফেরন আমাকে দিতে বলেছিল, ইমফেরনটা ভালো, ওটাই ইউজ করি আমরা। তো ইমফেরন পাচ্ছি না, আমাদের এখানে ইমফেরন নেই। তো সার্চ করে করে আমি ভিটকো ফল পেলাম, মানুষের ইঞ্জেকশন। ওনাকে পাঠালাম ছবি, এটাকে আমি দিতে পারি? উনি রিপ্লাই করলো, দিয়ে দেখতে পারো। আচ্ছা, কোনো সাইড এফেক্ট, মুখ তুমুখ। যখন অ্যানিমাল মারা গেল অ্যালার্জি হয়ে, আয়রনের থেকে অ্যালার্জি হয়, তো আমি ওকে ফোন করলাম, কোনো মানে রেসপন্স করেনি। একের পর এক সব বাচ্চা মরে গেল। আচ্ছা, তারপর শুরু করলাম যে না, এটা ট্রেনিংটা হয়নি, আরো কোথা থেকে ট্রেনিং নিতে হবে। এই করতে করতে বিভিন্ন মানে গুগল সার্চ করে করে, বইপত্র কিনে, এই পড়তে পড়তে, আর এই যে প্র্যাকটিক্যাল যে শেখাটা, এইটা থেকে শেখা যায়, থেকে শেখা, এটা আরো বেশি আমাকে নাড়িয়ে দিয়েছে আর কি। তো আজ এই ইন্ডাস্ট্রিতে আজকে আপনাদের পজিশন, স্টুডেন্টের সংখ্যা হোক, বিজনেসের ভলিউম হোক, সেটা কোন জায়গায় পৌঁছেছে যদি একটুখানি একটা ধারণা দেন। 37টা থেকে আজ কোন জায়গায় পৌঁছলো সব মিলিয়ে? 37টা থেকে এখন আমার শুধু নিমতলার ফার্মেরই ক্যাপাসিটি 1000। আচ্ছা, ওটা ছোটই ফার্ম, খুব বেশি বড় ফার্ম নয়। তো মোটামুটি এখন ওখানে প্রায় 450-500 অ্যানিমাল আছে, ইনক্লুডিং ব্রিডিং স্টক। ওকে। আর যত স্টুডেন্ট আজ এক্সিস্টিং ফার্ম করে রেখেছে আপনার হাত দিয়ে তৈরি হওয়া, সেই ফার্মারের সংখ্যা মেলালে অ্যানিমালের সংখ্যা ইয়ারলি আজ কত জায়গায়, কত কাউন্টিংয়ে পৌঁছেছে? প্রায় 200 থেকে 250 জন অলরেডি ফার্ম করে ফেলেছে। আচ্ছা। এবং লাস্ট পরশু দিনই একটা ফার্ম আমার হাত ধরেই মানে ওপেন হলো আর কি, ডানকুনিতে। আচ্ছা। দাদা আছে আর কি, আমাকে মানে ভীষণই ভালোবাসেন আর কি। ওকে। ওই কালকে আমি তার কাছে অ্যানিমাল দিয়েও আসলাম, আমার কাছ থেকে গিল্ডস এবং পিগলেটস দুটোই নিয়েছে। আচ্ছা। তার ফার্মের ক্যাপাসিটিও বিরাট বড়। এই মুহূর্তে তার কাছেই প্রায় 100-র কাছাকাছি অ্যানিমাল চলে গেছে। আচ্ছা। তো এই 200-250 যে যারা ফার্মার আছে, আমি অন অ্যান অ্যাভারেজে যদি আমি 20টা করেও অ্যানিমাল ধরি ব্রিডিং স্টকের অ্যানিমাল, বা 10টা করে যদি ব্রিডিং স্টকের অ্যানিমাল ধরি, তাহলে 200টা অ্যানিমাল আছে। 200টা অ্যানিমাল অ্যাভারেজ 8টা করে যদি আমি বাচ্চা ধরি, তাহলে মোটামুটি 16 বাচ্চা। একদম তাই। আমার এই 3টে ফার্ম মিলে প্রায় 4-5 হাজার অ্যানিমাল। আরও তো শুধু ট্রেনিং করেনি, শুধুমাত্র আমাদের কাছ থেকে ফিড নিচ্ছে, ওই ইউটিউবে পরিচয়, মানে ফোন নাম্বার, যোগাযোগ করেছে, এখনো মানে ফোন করে কোনো সমস্যায় বললে পরে চেষ্টা করি হেল্প করার। এরকম প্রচুর লোক এখন নিজেদের লোক হয়ে গেছে, ট্রেনিং করেননি বা কোনো স্বার্থ তার সাথে জড়িত নেই, কিন্তু যেহেতু ফার্মিংটা করেন, এই স্বার্থটা যেহেতু জড়িত রয়েছে, তাই তারা নিজেদের মানে হয়ে গেছে আর কি। ওকে। তো এই সংখ্যাটা অনেকটাই। তো মোটামুটি মেলালে নাম্বারটা কোন জায়গায় গিয়ে ঠেকছে? মানে ফার্মারের সংখ্যা বা অ্যানিমালের সংখ্যা? অ্যানিমালের সংখ্যা প্রায় 8-10 হাজার তো হওয়াই উচিত। আচ্ছা, মানে বছরে 8-10 হাজার অ্যানিমাল নিয়ে আজকে কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আপনাদের ইন্ডো হাইজেনিকের আন্ডারে। ওকে। আগামী 5 বছরে আপনার এই ইন্ডাস্ট্রিটাকে আপনি কোন চোখে দেখছেন এবং কোন জায়গায় কিভাবে আপনি নিয়ে যেতে চাইছেন? একটা প্ল্যানিং রয়েছে, দাদারও রয়েছে, দাদা অনেকদিন ধরে চেষ্টা করছে একটা ফুল অটোমেটিক একটা ফার্ম বানানো প্ল্যান রয়েছে, মানে পুরো ইউরোপিয়ান স্টাইলে। ওকে, ঠিক আছে। এবং সেটাতে আমাদের যেটা প্ল্যান করা হচ্ছে, চাইছি আমরা ইন্ডিয়ার লার্জেস্ট ফার্ম বানাবো ওটা। ওকে। অন্তত একসাথে অন্তত 50,000 অ্যানিমাল যাতে থাকতে পারে। আচ্ছা, মানে ইন্ডিয়াতে 50,000 ফার্মের কোনো ফার্ম নেই? ওকে, ঠিক আছে। তো একটা টার্গেট রয়েছে, এটা আমি নিজেরাই বানাবো আর কি। আচ্ছা। এবং টার্গেট যেটা রয়েছে, সমস্ত যত ফার্মার এখনো কাজ করছে, যারা অলরেডি আমাদের কাছ থেকে ট্রেনিং করে গেছে, আগামী দিনে করবে, বা যারা ট্রেনিং করছে না কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেক ফার্মারকে শিক্ষিত করা। আচ্ছা, মানে এই পিগের সম্পর্কে একদম সঠিক ডেটাবেসটা তাদের কাছে তুলে দেওয়া। তার কারণ হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি, যে ইন্ডাস্ট্রিতে মানে আমি যদি চাই আমি ইন্ডাস্ট্রিকে আমি একা গ্রাস করবো বা একা নিয়ে চলে যাবো বা অন্যদেরকে শোষণ করব, সম্ভব হবে না। আচ্ছা, করতে পারবে না, কেউ পারবে না। আজকে যদি আরো কোনো বড় ক্যাপিটালিস্ট কেউ আসে এখানটায়, প্রচুর ফান্ড নিয়ে যদি ব্যবসাটা করতে আসে, এবং সে যদি মনে করে যে আমরা যারা আছি তাদেরকে পুরো গিলে খেয়ে নেবে, সে সেটা পারবে না করতে। আচ্ছা, সেই জায়গায় সম্ভব না। সেই জায়গাটা সম্ভব। তার মানে বলছেন যে কেউ আজকে ডেটেও ব্যবসা শুরু করলে সে নিজের জায়গায় নিজে রাজ করতে পারবে? একদম পারবে। ওকে। এবার আমরা অলরেডি আমি 4-5 দিন আগে একটা ডেটা পেয়েছিলাম, যেটাতে আমি এই মুহূর্তে দেখছি 2024 সালের ডেটা বলছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল 4th এসছে ইন্ডিয়াতে পিগ, মানে প্রোডিউসিং। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আসাম, সেকেন্ড ঝাড়খণ্ড, আর থার্ড হচ্ছে মেঘালয়, ফোর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে উৎপাদিত এই যে পরিমাণ প্রোডাকশন, সেটা যাচ্ছে কোথায়?
সব থেকে বেশি কনজিউম হচ্ছে কোথায়? ম্যাক্সিমামটাই নর্থ ইস্টে যাচ্ছে। নর্থ ইস্ট মানে আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম যা আছে আচ্ছা, প্রত্যেকটাতে মোটামুটি মানে যেখানে ঠান্ডা প্রবণ এরিয়া সেই জায়গাটায় সব থেকে বেশি কনজাম্পশন হয়। এবং পাশাপাশি যেটা হচ্ছে আমাদের লোকাল এরিয়ায় কনজাম্পশনটা বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, আমি একটা গল্প বলি। আমরা মোস্ট প্রবাবলি ওটা 2022 সাল বা 23 সাল, খুব সম্ভবত বেশি দিনের নয়। আমরা ঠিক করলাম যে আমরা নিজেরাই মিট শপ ওপেন করবো। নর্মালি কি হচ্ছে, একটু ভদ্রলোকরা, প্রচুর আছে ভদ্রলোকরা এই মাংসটা খান, আচ্ছা, কিন্তু দোকানের যে অ্যাটমসফিয়ার, তার যে এনভায়রনমেন্ট, সেখানে ওরা যেতে লজ্জা পায়, মানে একটা অপরাধমূলক কাজ ওখানে হয়। তো এবার আমরা কি করলাম, এই কনসেপ্টটাকে চেঞ্জ করার চেষ্টা করলাম যে দোকানটা যদি ভদ্র হয়, ভদ্রলোকরাও আসবে। আর যদি ভদ্রলোকরা এখানে আসেন তাহলে এই সংখ্যাটা আরো বাড়বে, আর মাংসের দামটা বাড়ানো যাবে। মাংসের দাম অলরেডি বেড়েও গেছে। তো যাই হোক, হ্যাঁ, 115 টাকা থেকে 200 টাকায় উঠেছে, অনেকটাই। আমি প্রথম মাল বিক্রি করেছিলাম 123 টাকা এরকম কিছু একটা, হ্যাঁ, বা 33 টাকা এরকম কিছু একটা। আচ্ছা, ঠিক আছে, তো সেটা থেকে আছে 200 টাকা, 210 টাকা। তো যাই হোক, আমরা দোকানটা খুব সুন্দর, আমার কাছে মানে এই মুহূর্তে নিয়ে আমার ল্যাপটপে এখনো ছবি আছে, সুন্দর দোকান করেছিলাম যাতে ভদ্রলোকরা আসতে পারে। আচ্ছা, এবং মানে নর্মালি শুয়োরের মাংস যদি এভাবে বলি আর কি, শুয়োরের মাংস মানে একদম গ্রাম বাংলার কথা আর কি, এই মাংসের দোকানে ছাপানো ব্যাগ দেবে যাতে করে মাংস নিয়ে যাওয়া হবে, কেউ ক্যাশ মেমো দেবে, ঠিক আছে, বা বিল দেবে, এটা কেউ ভাবতে পারেনি। আমরা ওটা করেছিলাম এবং হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, অনেক লোকজন আছে যারা বাড়িতে আসতে ইতস্তত করছে, দোকানে আসতে, তারা ফোন করলে পরে বাড়িতে ডেলিভারি আসতাম আমরা, মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, দিয়ে আসতাম। তো চলছিল ব্যবসাটা, প্রচন্ড গরম। 2022-23 সালের কথাই আমি বলছি। তো মে মাসে নর্মাল দিনে আমি 50 কেজি মাংস বিক্রি করেছি। আচ্ছা, গরমকালে? ওই মে মাসে ওখানে বৃহস্পতিবার এবং রবিবার হাট হতো, এই হাটে 75-80 কেজি মাংস বিক্রি করেছি। মাঝে মাঝে আমরা মাংসেরও সেল দিয়ে দিতাম, মানে একটু দাম কমিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে যাতে বাড়ে। একটা সময় এমন হয়েছে ওখানকার মানে চিকেন এই যে দোকান বা খাসি থেকেও কিনছেই না, ইভেন চিকেনের থেকেও আমার রেড মিট সস্তা হয়ে গেছে, ফলে চিকেনের দোকানরাও চিন্তায় পড়ে গেছে। তো এই যে কনসেপ্টটা চেঞ্জ করা, এই ছোট্ট ছোট্ট চিন্তা ভাবনাগুলো করছি যাতে এখানে এই সেক্টরে মানুষকে টানা যায়। ওকে। এবং শুধুমাত্র মানে টানার অর্থ কি, লোকজন বুঝতেই পারছে। আমি অনেকদিন যখন আমি এই ইন্ডাস্ট্রিতে আসি, তার আগে যখন ভিডিও দেখছিলাম, পাঞ্জাব বা হরিয়ানার কেউ একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ছিল, সিনিয়র, অনেক প্রচুর টাকা স্যালারি উইথড্র করেন, তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে ফার্মিং করছেন। আচ্ছা আচ্ছা, আমি এই যে ট্রেনিং আমি দিচ্ছি যে এই সেক্টরে লোকজন কেন আসছে আজকাল, এক তো মানে পয়সাটা তো সব থেকে বড় কথা। কোন ব্যবসা আছে 2 বছরে 40 লাখ টাকা রোজগার হবে মাত্র 12টা অ্যানিমেল যদি সে শুরু করে? আজ অবধি মনে হয় না এরকম কোনো বিজনেস আছে যে 2 বছরের মধ্যে এত গুণ, যেখানে আমার নর্মাল 4 লাখ টাকার ইনভেস্টমেন্টটা আমার সেখানে 40 লাখ টাকার ভলিউমে গিয়ে পৌঁছচ্ছে। আর এটা ইম্পসিবল, একদম প্র্যাকটিক্যালি আমরা সেটা আপনার কাছে, আপনি নিশ্চয়ই এই সেক্টরে এইভাবেই কাজ করছেন আপনার ফার্মের জন্য। আমি ট্রেনিং করতে গিয়ে আমি প্রচুর লোক পেয়েছি। ইভেন লাস্ট 4-5 মাস আগে, এলাকার নাম আমি বলছি না যেহেতু উনি একজন সরকারি মানে আধিকারিক, বিএম মৈচনী। আচ্ছা, উনি এসছেন ট্রেনিং করতে, এবং ট্রেনিং করছেন মানে অলরেডি এক ফার্ম বানিয়ে ফেলেছে, সেট আপ বানানো হয়ে গেছে, অ্যানিমাল কিনবেন তার আগে উনি ট্রেনিংটা করেছেন, বিএম মৈচ কিন্তু উনি। আচ্ছা, সত্যি কোন লেভেলের মানুষ এখন প্রচুর অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্টের রিনাউন্ড অ্যাডভোকেট, তারাও আসছেন, ট্রেনিং করছেন, ফার্ম স্টার্ট করে দিয়েছে, প্রচুর লোকজন আছে এরকম। মানে এখন কর্পোরেটস, বিউরোক্রেটস সবাই এই সেক্টরে আসছে, যারা এই ইন্ডাস্ট্রিতে কিছু ডেভেলপ করতে চাই বা এই ইন্ডাস্ট্রি থেকে পয়সা রোজগার করতে চাইছে। সব থেকে বড় হচ্ছে দাদার কথা যদি আমি বলি, দাদার যে পদ রয়েছে এখানে ডিসকাস করতে পারছি না, তো দাদার মাথায় তো প্রথম এসছে। একদম ঠিক, তিনি যে লেভেলে থাকেন এবং সেখান থেকে পিক ফার্ম করবেন, সাধারণ আমাদের পরিবারের এই জিনিসটাকেও ভাবতে পারে না। আচ্ছা, আমি একটা কমিউনিটি রিলেটেড একটা প্রশ্ন করব, এটা আপনি উত্তর দেবেন কিনা আমি জানি না। মুসলিম কমিউনিটিতে একটা রিজিডিটি আছে, এটা ওদের চলে না এবং এটা তাদের কাছে একটা খারাপ জিনিস। মুসলিম কোনো ফার্মার কি আপনার কাছে আছে যে পিক ফার্ম করছে? না, ফার্মার পিক ফার্মের জন্য ট্রেনিং নিয়ে গেছিলেন একজন। আচ্ছা, পিক ফার্ম করবে বলে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে গেছিল। আমি যদি মনে করতে পারি, আমার নামটা সেভ করা নেই, কৃষ্ণেন্দুদা মেবি জানে ওর নাম। আচ্ছা, তো
তো সার্চ করলে ওর নামটা পাওয়া যাবে, সে ট্রেনিং করে গেছে। আচ্ছা, সে ফার্ম করেছে কিনা জানেন না সে আপনারা? হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। এবং ভালো ব্যাকগ্রাউন্ড, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত ভালো। তো ও ফার্ম করবে, ওর জমি জমা পুরুলিয়া বা বাঁকুড়া কোনো একটা জায়গায় হবে। ওর জমি জমা মোটামুটি সব রেডি রয়েছে। ওকে। সব মাঝখানে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছিল, তারপরে একটা টাইমের পরে অনেকটা দিন হচ্ছে কোনো যোগাযোগ নেই। আচ্ছা। আর মাঝখানে যেটা হয়েছিল হচ্ছে, দেখো যদি ধর্মের কথা ভাবা হয়, অ্যাকচুয়ালি আমার থিঙ্কিং হচ্ছে কর্মই ধর্ম। তো মাঝখানে যেটা হয়েছিল একবার, ওই 23 সালের কথাই বলছি, আমার ফার্মে একটু লেবার ক্রাইসিস হয়েছিল। তো লেবার দরকার হচ্ছিল, এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি লেবারের জন্য। তো আমাদের পরিচিত সূত্রে একটা লোক এসেছিলেন, তিনি মোহামেডান। হ্যাঁ, ওকে। তো উনি যখন আসলেন আমার বাড়িতে, আমি ওনাকে বললাম সব, আপনার মাঝ বয়সী, প্রায় 50 কাছাকাছি বয়স, মানে কাজের অবস্থা বুঝতেই পারছো এখন যে অবস্থা। আমি ওনাকে সব বললাম, না আমার কোনো অসুবিধা নেই, শুধু উনি কাজটা করতে পারলেন না, উনি অ্যানিমালকে ভয় পাচ্ছিলেন। বড় চেহারা, আর খাবার টাবার দিতে আসলে ওরা কাছে চলে টলে আসে, সেই জায়গাটা থেকে উনি আর কাজটা করতে পারলেন না। আচ্ছা, এসেছিলেন কাজ করতে। ওকে। তো আগামী দিনে কি মনে হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলেই আজ রয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলের মার্কেট নিয়ে ভাবছি, এখানেই ইন্ডাস্ট্রি দাঁড় করাতে চাইছি, তো আপনার কি মনে হচ্ছে এই ইন্ডাস্ট্রিটাকে আপনি কোন জায়গায় দেখছেন আগামী 5 বছরে? যেমন আপনাদের স্বপ্ন হলো ফার্ম বানাচ্ছেন, কিন্তু অন্য সেন্সে অন্য ফার্মারদের কনসেপ্ট থেকে দাঁড়িয়ে বা আপনার স্টুডেন্টদের কনসেপ্ট থেকে দাঁড়িয়ে আপনি কি দেখছেন এটা? অ্যাকচুয়ালি এই ব্যবসায় সবার আগে সবাই একটাই প্রশ্ন করে যে আমার মাল বেচার জায়গা আছে তো। নর্মালি সবাই সেটাই চিন্তা করে। আমি সেটা প্রোডাকশনে যদি যাই, প্রোডাকশন আমি করলাম, সেটাকে সেল আউট করবো কোথায়, সেই মার্কেটটা কোথায়, সবাই এটা খোঁজে। একদম। তো তো সবাইকেই আমরা বলি যে এর তোমাকে খুঁজতে হবে না, তোমাকে খুঁজে নেবে লোক। আচ্ছা। তুমি যদি গর্ত করে মাটির নিচে চলে যাও, শুকতে শুকতে তোমার কাছে চলে যাবে, মানে ব্যাপারটা এরকমই ডিমান্ড। আচ্ছা। তো নিতান্তই তারপরেও যদি কোনো বাজে অবস্থা হলো যে তুমি অ্যানিমাল বিক্রি করতে পারছো না, তাহলে আমরা ইন্দু হাইজেনিক আজ আমরা মাল তুলে নেবো, কিনে নেবো। আচ্ছা, মানে সেই বাইব্যাক পলিসিও আপনারা আমরা করছি। আচ্ছা, কালকে যেখান থেকে মালটা আমি কিনলাম আর কি, মানে পিগলেটস নিলাম, ডানগুনিতে যে দাদার ফার্মে আমি দিলাম, সেম কেস, তার পিগলেটস, তার ফার্মে জল উঠছে, রাখার জায়গা কমে এসছে, সে বাচ্চাটা সেল করলো, বাচ্চা রেডি হয়ে গেছে, বাচ্চা সেল করবে। এদিকে এরও বাচ্চা দরকার ছিল, আমার ফার্মেও বাচ্চা ছিল, সে আমার ফার্ম থেকেই বাচ্চা নেবে ঠিক করেছিল। তাই বললাম ঠিক আছে, আমার ফার্মের বাচ্চা আমি আমার কাছেই থাকুক, আমি এর ফার্মের বাচ্চাটা দিয়ে দিই। ওনাকে বললাম, ছবি পাঠালাম, ওনার পছন্দ হয়েছে। মানে আপনারা একটা পিক কমিউনিটি রেডি করেছেন, যেখানে একজন ফার্মার আরেকজনের ফার্মারের সাপোর্টিং হিসাবে তারা একসঙ্গে কাজ করছে সবাই মিলে। নইলে উপায় হবে না। যদি আমরা সকলের মিলে না কাজ করি, যদি আমি মনে করি আমি একাই কাজ করবো সবটাই, আমি এর কাছ থেকে বাচ্চা কিনে নেব, ওখানে বেশি দামে বিক্রি করবো, অমুক করবো তমুক করবো, আমি পারবো না করতে। এটা মানে যদি এটা ব্রয়লার মুরগির মতো হতো, একদম মানে খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে কন্ট্রোল করতে পারতাম। ওকে। বাট এটা যেহেতু টাইমটা লাগছে অ্যানিমালটাকে রেডি করতে, এই যে 6 মাস, এই 6 মাসে আমার একার পক্ষে আমি কত ফার্ম বানাবো? সম্ভব না। আর নিজে ফার্ম করবো তো লাইবিলিটি বাড়তে থাকবে, সবাই মিলে করলে প্রেশার রিলিজ হয়ে যাবে এবং কাজটা অনেক ইজি হবে, এবং সবার মধ্যেই সেই আর্থিক সেই স্বাধীনতাটাও চলে আসবে, সবাই সচ্ছল থাকবে। লাস্ট আজকে এপিসোডটা আমরা অনেকটা বড় করলাম, কারণ জানার শেষ নেই। আমি এত পরিমাণ আজকে আপনার কাছ থেকে নলেজ পেলাম, সত্যি মনে হলো পিগ ইন্ডাস্ট্রি অন্তত 2% হলেও আমার নলেজ এক্সপিরিয়েন্স, আমার নলেজ বেড়েছে আপনার কাছ থেকে, এত কিছু শুনলাম। লাস্ট একটা জিনিসই জানবো, সেটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে কেউ যদি অ্যানিম্যাল হাজবেন্ডারি সেক্টরে আসতে চাইছে এবং সে ভাবছে কোনো একটা ফার্মিং বিজনেস করব, সেক্ষেত্রে পিগ ইন্ডাস্ট্রিকে আপনি তাকে কিভাবে দেখাবেন? এই পিগ ইন্ডাস্ট্রিটা আপনি কিভাবে তার সামনে তুলে ধরবেন? একদম পরিষ্কার, আমি এক তো হচ্ছে আমাদের যারা এখন প্র্যাকটিক্যাল হতে কাজ করছে, আমি তাদেরকে দেখাবো, তাদের লাইফস্টাইল দেখাবো। একটা ছোট্ট গল্প বলি। আমি যখন 2023 সালে পাঞ্জাব গেলাম, পাঞ্জাবে সোনিপত বলে কোথাও একটা জায়গা আছে, পাঞ্জাবে ওটা ইউপি বা আশেপাশে হবে। পাঞ্জাবে যেখানে আমি ট্রেনিংয়ে গেছিলাম, সেখানে ওই সোনিপত থেকে একটি লোক এসেছিলেন। আচ্ছা। তো তার ফার্মে 4 বার ASF হয়েছে। ASF মানে হচ্ছে আফ্রিকান সোয়াইন ফিভার। সব থেকে মানে আমাদের এই ফার্মের ক্ষেত্রে সব থেকে 2টো রোগ মারাত্মক, একটা হচ্ছে আফ্রিকান সোয়াইন ফিভার, আর হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল সোয়াইন ফিভার। আচ্ছা। এই দুটো হলে পরে ফার্ম একদম সপ্তাহখানেকের মধ্যে পুরো ফার্ম শেষ হয়ে যাবে। এবং পাশাপাশি যেটা হবে হচ্ছে আগামী 2-4 বছরে ওখানে অ্যানিমাল তৈরি করা খুব কঠিন হয়ে যাবে। তো সেই লোকটিকে আমি দেখেছিলাম যার ফার্মটা 4 বার ASF-এ নষ্ট হয়ে গেছে। তারপরও সেই লোকটি যখন এসছে ট্রেনিংয়ে, সে একটা জিপ কম্পাস নিয়ে এসছে, এবং সেই জিপ কম্পাসটা সে ওই ফার্মিং করেই কিনে নিয়ে এসছে।
জিপ কম্পাস যে 4 হুইলারটা একদম একদম এখন বোধহয় 22-24 লাখ টাকা এরকম কিছু দামটা বা সেই সময় এরকম কিছু একটা ছিল। তো সেই জিপ কম্পাস, লাল রঙের জিপ কম্পাস, সেই জিপ কম্পাস নিয়ে ট্রেনিং করতে এসছে সোনিপত থেকে। আচ্ছা, সেই ফার্মিং এর টাকাতেই গাড়ি কিনেছে? ফার্মের টাকা থেকেই গাড়ি কিনেছে। তাহলে আজকের ডেটে আমাদের ফার্মাররা নিশ্চয়ই একটা দুটো BMW কিনতেই পারবে, একটা দুটো মার্সিডিজ কিনতেই পারবে। উচিত তো তাই। ঠিক। এক তো হচ্ছে না, এখন এখানে সময়টা হচ্ছে সবাই এই BMW মার্সিডিজের গল্প শুনলে সবাই মানে ভেবে পড়বে আর কি, কিন্তু ঘটনা হচ্ছে এখানে পেশেন্স আমাকে দেখাতে হবে। ঠিক। আমি যদি সিম্পল আমি ওই 23 সালের কথা, 23-24-এর মানে ফিনান্সিয়াল ইয়ারের কথা বলি, আমার যদি আমি ওই মানে প্রায় 60 লাখ টাকা লস না হতো, তাহলে অন্তত BMW না হলেও এখন অন্তত আমার কাছে অন্তত থার্ড থাকতো। ঠিক। তারপরেও মানে কিন্তু রেভিনিউ জেনারেট করেছি এবং প্রফিটও করেছি, তবে একটু টাইম দিতে হবে এটাতে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে নিজেকে থাকতে হবে সবসময়। আচ্ছা, মানে পার্ট টাইম হিসাবে ধরলে চলবে না, ফুল টাইম বিজনেস হিসাবে বেশি সময় দিতে হবে। ওকে, পাশে অন্য কিছু করতে পারে, বাট এটাকে মেন বিজনেস করতে হবে। প্রয়োজন হবে না পাশে আর বিজনেস করার। অ্যাকচুয়ালি এবার তোমার প্রশ্ন জানতে পারে আমি কেন চাকরি এখনো করছি। তো ঘটনা হচ্ছে আমরা যেহেতু ওই বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি না, তো ফলে ফ্যামিলির একটা মানে প্রেশার থাকে, যখনই চাকরি ছাড়ার কথা বলতে যাবো, আর না মাসে তো মাইনেটা তুমি পাচ্ছ, কেন ছাড়বে, এই ব্যাপারটা থেকে যায় আর কি। সেই কারণে এখনো সেই জায়গাটা 5 বছর পরে আপনি কি বলবেন? আমাদের তো প্ল্যান রয়েছে, দাদা তো না চাকরি ছেড়ে দেবেন নাকি? দাদা তো এখনই বলছে চাকরি করবে না, এখন না, মানে যেদিন থেকে ফার্মিংটা স্টার্ট করেছিল সেই সময় থেকে বলছে আর চাকরিটা করবো না। আচ্ছা। এবং ঘটনা হচ্ছে যদি চাকরিটা সত্যি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বোধহয় আরো ভালো ফার্ম হবে, ধরুন ফিড মিল আরো গোটা 10 হবে বিভিন্ন জায়গায়, বিজনেসটা আরো বড় করা যাবে। একটা বড় একটা টাইম আমাদের ওখানে ইনভেস্ট হয়ে যাচ্ছে। ঠিক ঠিক। হ্যাঁ, কিছু হয়তো ছেড়ে উঠতে পারছি না এখন, এটাও সত্যি কথা যে আমরা ছেড়ে উঠতে পারছি না। তার বেসিক কিছু কারণ আমি বললাম, এই ফ্যামিলি কিছু প্রবলেম, যাকে একেবারে ইগনোর করা যায় না। ঠিক ঠিক। ওকে, তো খুব ভালো লাগলো দীপঙ্করদা পেয়ে, কেননা এত সুন্দর একটা এপিসোড আমরা করলাম, যে জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে পিগ ইন্ডাস্ট্রি গত 5 বছরের তুলনায় আগামী 5 বছর একটা বিরাট বড় ফিউচার তৈরি করছে এবং বিরাট বড় জায়গা তৈরি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের পডকাস্টে আসার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। মানে আমি অনেক তোমার মানে যারা এরকম পডকাস্ট তৈরি করে বা আমি যা যা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তুমি মানে অনেক ইন্টেলিজেন্ট, এবং তোমার অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে আমার বেশ মজাও লাগলো তোমার সঙ্গে এতটা টাইম কাটিয়ে, এবং অসাধারণ একটা লাঞ্চও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো পরবর্তীতে আপনারা যারা মনে করছেন এই ধরনের আরও দারুণ এপিসোড দেখতে চান, বিভিন্ন সেক্টরের ইন্ডাস্ট্রি নিয়ে জানতে চান, আমাদের এখানে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের এরকম আরও নতুন নতুন পডকাস্ট নিয়ে আসতে, এরকম দারুণ দারুণ এক্সপার্টদের নিয়ে আসতে, যাদের এক্সপিরিয়েন্স 5 থেকে 7 বছর ধরে তারা এই ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং কিছু নতুন কিছু করে দেখানোর চেষ্টা করেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।